আসসালামু আলাইকুম। আমরা তোমাদেরকে প্রাণের বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা কিন্তু পড়িয়ে দিয়েছিলাম, মনে আছে কিনা তোমাদের? একটা জুলজির চ্যাপ্টার পড়িয়েছি, বোটানিকে বঞ্চিত করলে কেমন দেখায়। বোটানির কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়াতে আমি চলে আসছি তোমাদের সামনে। এখানেও আমরা 3টা ক্লাস নিব, আজকে সেটার প্রথম ক্লাস। কারা ক্লাসটা করতে পারবে? এইচএসসি 25 এবং এইচএসসি 26। যদিও এইচএসসি 26 নতুন নতুন কলেজে উঠেছে, ওদের উপলক্ষে ক্লাসটা নেওয়া। ডেফিনেটলি এইচএসসি 25-এর যে কেউ দেখলে চ্যাপ্টারটা কিন্তু রিভিশন হয়ে যাবে। আই হোপ ক্লাসের শুরুতে তোমাদের আশা করছি তোমরা সবাই ভালো আছো, এবং যারা জয়েন করেছো লাইভে ওয়েলকাম। আপাতত 1 ঘন্টা সময়কাল আমার সাথে পড়াশোনা করবা বলে ওয়াদা করে ফেলো। এবং আজকে যে জিনিসটা পড়াবো কোষ বিভাজনের, তোমরা মনে করো চ্যাপ্টারটা অনেক সহজ। সত্যিকার অর্থে কম্পেয়ার টু আদার চ্যাপ্টার্স সহজ বলা যায়, কিন্তু এইখানেও কিন্তু কিছু টার্ম আছে, কিছু শব্দ আছে যেগুলো আমরা বুঝি না, না বুঝার দরুন এগুলো মুখস্থ করতে চাই এবং তারপর আবার ভুলে যাই। তো আমি আজকে সেল সাইকেল বা কোষ চক্রের যে অংশটুকু যেটা কঠিন, সেটা তোমাদেরকে কমপ্লিটলি পড়িয়ে দিব ইনশাল্লাহ। কালকের মানে নেক্সট ক্লাসে, যেটা পরশু দিন হবে, সেখানে আমরা মাইটোসিস নিয়ে পড়বো, এবং থার্ড ক্লাসে আমরা মিওসিস এবং ক্রসিং ওভার নিয়ে পড়বো। এই 3 ভাগে আমরা ক্লাসটা মানে এই চ্যাপ্টারটাকে সাজিয়েছি। তো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই আজকের লাইভ ক্লাসে আবারও। আর তোমাদের অন্যান্য বন্ধুরা যারা এই ক্লাসটাতে আগ্রহী হতে পারে বলে তোমার মনে হয়, তাদেরকে তুমি জানাতে পারো যে একটা চ্যাপ্টার প্রথম শুরু হচ্ছে। এই চ্যাপ্টারটা ভাইয়ের সাথে 3 দিনে 3 ঘন্টা ক্লাস করে ক্লিয়ার করে নেওয়া সম্ভব। সো ওয়াই নট, জয়েন করাই যায়। আর আমাকে আশা করি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। সবকিছু রেডি থাকলে আমরা পড়ায় যাব। আর তোমরা শিক্ষার্থীরা যারা আছো, তোমরা 26 ব্যাচের যারা আছো, তোমরা তো সব দিকেই দেখলা আসলে দেশটা একটা নতুন অবস্থায় আছে এখন বলা যায়। এবং তোমরা, আমি দেখি যে আজকেও আমি রাস্তায় বেরিয়েছিলাম এবং দেখেছি যে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণ খাটাখাটি করছে। এটা অনেকেই ভুল ধরতে পারে, অনেকেই বলতে পারে যে এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। বাট আমি সদিচ্ছাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, সদিচ্ছাকে অবশ্যই দাম দেই। এবং এই যে ভালোবাসা নিয়ে ট্রাফিকের কাজটা করতে পারে স্টুডেন্টরা, আমার শিক্ষক হিসেবে চাওয়া ভালোবাসা নিয়ে যেন দেশের অন্য যে কোনো কাজেও সে এরকম করে নিবেদিতভাবে করতে পারে। শুধুমাত্র ট্রাফিকের কাজেই যেন আমাদের ভালোবাসাটুকু আবদ্ধ না থাকে, এটাই। এবং দেশের স্বার্থ যেন আমরা বড় করে দেখতে শিখি, ঠিক আছে, ব্যক্তি স্বার্থর থেকে। সৃষ্টিকর্তা আমাকে সেই পথে, আমাদের সবাইকে সেই পথে থাকার তৌফিক দান করুক। আমরা তাহলে আজকে পড়া শুরু করতে চাচ্ছি। পড়ার টপিক অলরেডি জেনে গিয়েছো, সেল ডিভিশন। এটার ফার্স্ট ক্লাসে যারা আমাকে আজকে প্রথমবারের মতো দেখছো, 26 বছর অনেকেই এমন থাকতে পারো। আমার নাম ডক্টর রিজভী তৌহিদ, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার এমবিবিএস শেষ করেছি। তাহলে বিসমিল্লাহ বলে আমরা পড়ায় যাচ্ছি। দেখি আমাদেরকে একটু শেয়ার টেয়ার করতে পারো, আমি একটু দেখি শেয়ার টেয়ার করে দিই অল্প স্বল্প। এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে একটু অন্ধকার দেখা যাচ্ছে মেবি। আচ্ছা, প্যারা নেই, আমি এমনিতেও অন্ধকার। আমরা পড়ায় যাই, অনেকেই দেখছো। তাহলে বিসমিল্লাহ বলে পড়া শুরু করি। আমরা আজকের ক্লাসটাতে দেখবা যে আমাদের বায়োলজি পড়ার একটা ইউনিক ব্যাপার হচ্ছে, আমরা বইকে আপন করে ধরে ধরে পড়াই। আমরা স্লাইডও পড়াবো তোমাদের জন্য, কিছু লিখাও লিখে রাখছি যেন ক্লাসে একটু কম সময় লাগে। হ্যাঁ, কিছু লিখা এখানে লিখে রাখা আছে, সেইগুলোও বুঝাবো। প্লাস আমরা আমাদের বই থেকেও পড়বো। তাই আমি প্রথমে বইয়ের চেহারাটা তোমাকে একটু দেখাই, কারণ বায়োলজি বইয়ের সাথে তোমার যদি একটা ভীতির সম্পর্ক থাকে, তাহলে বায়োলজি কোনোদিনও তোমার কাছে আনন্দময় হবে না। এবং তুমি যদি খালি মনে করো যে আমি স্লাইড পড়বো, আমি শুধু লেকচার শিট পড়বো, এটা পড়েই আমি খুব ভালো করে ফেলবো, খুব ভালো করতে পারবা না। হ্যাঁ, পাশ করতে পারবা বা A+ পাইতে পারতে পারো, কিন্তু তোমার অ্যাডমিশনের যে লক্ষ্য, এটা যদি অনেক উঁচু হয়, এটা যদি অনেক ভালো জায়গায় হয়, আমি অবশ্যই জোর দিতে বলবো মূল বইটা পড়ার জন্য। এইচএসসি 26-এর কেউ যদি থেকে থাকো, তোমরা যদি না জানো কোন বইটা পড়বা, আমরা আসলে বোটানির জন্য আবুল হাসান স্যারের বইটাকে মেডিকেলের জন্য পড়তে বলি, বুঝছো? সো সেই বইয়ের পিডিএফটাই আমি আসলে এখন তোমাদের সামনে রাখবো, আর একটু পরে এখানে আসবো। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শুরুতে কিছু ভূমিকামূলক কথা দিয়ে শুরু হয়, তাই না? এখানে ওইরকম ভূমিকা কিছু কথা লেখা আছে। আই হোপ যে কোনো সায়েন্সের স্টুডেন্ট এই ভূমিকার কথাগুলো রিডিং করতে পারবে। কেন বললাম এটা? কারণ এখানে লেখা আছে যে মাদার সেল কি, ডটার সেল কি। যেহেতু আমরা সেল ডিভিশন পড়তে এসেছি, আমাকে তোমরা কেউ বলতে পারবা আমাদের এই যে আমি আজকে আমার শরীরে কতগুলো কোষ আছে জানো? আবার একটু বোর্ডে যাই আমরা। আমার বডিতে কোষ আছে হচ্ছে 100 ট্রিলিয়ন। ভাই, এটা মানে বুঝি নাই আসলে, ট্রিলিয়ন মানে কি? 1000 কোটিতে 1 ট্রিলিয়ন। তুমি যদি এটা সূচকে লিখো তাহলে 10⁻14 এত সংখ্যক কোষ আছে তোমার। অথবা এটাকে যদি আরো সহজ করে বলি, তোমার বডিতে কোষ আছে হচ্ছে
10 লক্ষ কোটি। একটা স্বাভাবিক মানুষের দেহে এতগুলো কোষ থাকে। এবং এই কোষ কিভাবে তৈরি হলো বাচ্চারা? এটা ডেফিনেটলি একটা কোষ থেকে ডিভাইডেড হয়ে 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 এই অবস্থায় আসছে। আমার প্রশ্ন তোমাদের কাছে, আমাদের প্রথম কোষটার নাম কি? আমরা সবাই জীবনের আদি লগ্নে যখন আমরা মায়ের গর্ভে, তখন প্রথম যে কোষটা ছিলাম তাকে একটা নামে ডাকি। আমাদের প্রথম কোষটার নাম কি? কেউ কি পারবে কিনা? আই ডোন্ট নো, যদি পারো তাহলে খুব জোস হয়। আচ্ছা, তোমাদের কমেন্ট আসতে একটু দেরি হয়, সমস্যা নেই, আমি লিখে দেই। সেটার নাম হচ্ছে জাইগোট। শুনছো কিনা? শুক্রাণু আর ডিম্বাণু মিলে এই জাইগোটটা তৈরি করে। জাইগোট হচ্ছে আমাদের প্রথম কোষ। আমি তুমি সবাই এই জাইগোট ছিলাম। জাইগোট হচ্ছে একটা এককোষী জিনিস অবভিয়াসলি, এবং সেই জাইগোট মাইটোসিস কোষ বিভাজন করে করে আজকে এই অবস্থায় আসছে। আমার দেহে 10 লক্ষ কোটি কোষ হয়েছে। আগামী ক্লাসে আমরা মাইটোসিসের একদম কি বলা যায়, নারী নক্ষত্র সব পড়ে ফেলবো। তবুও তোমাকে জানিয়ে রাখি, মাইটোসিসের ফলে যে কোষগুলো তৈরি হয় সেগুলো হুবহু একই কোষ তৈরি হয়। মানে মাতৃকোষ যেমন ছিল, অপত্য কোষ তেমনই হয়। মাতৃকোষের ইংরেজি বলছি আমরা মাদার সেল, অপত্য কোষকে বলছি ডটার সেল। বুঝতে পারছো তো? আচ্ছা, তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার না, বলো? তুমি কি জানো আমাদের বডিতে সবচেয়ে বড় কোষের নাম কি? আমি জানি না জানো কিনা। এই কোষটা আমার বডিতে নাই। আমাদের সবচেয়ে বড় কোষটার নাম হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে, যেটা ফিমেলের বডিতে থাকে। এবং সবচেয়ে ছোট যদি বলি, সবচেয়ে ছোট কোষের নাম কি, তাহলে সেটা হচ্ছে শুক্রাণু। এবার আবুল হাসান স্যারের বইতেই এক জায়গাতে লেখা আছে সব থেকে ছোট কোষের নাম অনুচক্রিকা। কিন্তু অনুচক্রিকাকে বলা যাচ্ছে না, কেন? কারণ অনুচক্রিকা আমাদের রক্তের ভেতরে থাকা একটা রক্তকণিকা, এবং অনুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস নাই। যার নিউক্লিয়াস নাই তাকে কোষ বলতে আমি নারাজ। তাহলে সব থেকে ছোট কোষ আসলে শুক্রাণু, সবচেয়ে বড় কোষ ডিম্বাণু। কেউ কেউ বলতে পারে ভাই মোটর নিউরন, এটা বোধহয় সবচেয়ে বড়। না, মোটর নিউরনের ক্ষেত্রে, নিউরন মানে স্নায়ু কোষ, বুঝছো? এই নিউরনের ক্ষেত্রে আমরা যে টার্মটা ব্যবহার করি সেটা হচ্ছে সবচেয়ে লম্বা বা দীর্ঘ। সবচেয়ে দীর্ঘ কোষটার নাম হচ্ছে মোটর নিউরন। নিউরনের স্ট্রাকচার তোমরা কেউ জানো কিনা জানি না, একটু করে দেখাই। এই ধরো একটা কোষ দেহ, কেমন কেন আঁকতেছি একটু পরে বুঝতে পারবে, এই কথাগুলো আবার আসবে। হ্যাঁ, এইটা হচ্ছে ওর এক্সন মনে করো, এবং এখানে থাকে ডেনড্রন। ছোট ক্লাসগুলোতে তোমরা টুকটাক এগুলো ছবি দেখেছো বলে আমি বিশ্বাস করি। এই নিউরনগুলো দিয়েই কিন্তু আমাদের ব্রেইন, স্পাইনাল কর্ড, স্নায়ু এগুলো তৈরি। এই এক্সনটা না অনেক লম্বা হইতে পারে। একটা মোটর নিউরনের 1.37 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে এই এক্সনটা। দ্যাট মিনস এই নিউরনের কোষ দেহটা মনে করো আমার আছে হচ্ছে স্পাইনাল কর্ডে, কোষ দেহটা আছে হচ্ছে পিঠের এইখানে, কিন্তু এটার এক্সনটা চলে আসছে একদম হাত পর্যন্ত। তাহলে কোষটা কত লম্বা হতে পারে দেখছো? তো এটা সবচেয়ে লম্বা কোষ। কিছু কোষ আছে যারা কখনোই বিভাজিত হতে পারে না। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমার পরীক্ষায় আসার মতো, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, যে কোনো জায়গায় এই প্রশ্ন আসতে পারে। এবং না পারলে মানব জীবনের নামে কলঙ্ক হবে যে আমি জানি না কি কি কোষ বিভাজিত হয় না। খেয়াল করো স্টুডেন্টস, তুমি যখন জন্মাইছো মায়ের গর্ভ থেকে, তখন তুমি 100 বিলিয়ন নিউরন নিয়ে জন্মাইছো। তুমি বলবা ভাই আজকে খালি বিলিয়ন আর ট্রিলিয়নের হিসাব। বিলিয়ন মানে হচ্ছে 100 কোটিতে 1 বিলিয়ন, আর আগে যেটা লিখছি ট্রিলিয়ন, এটা হচ্ছে 1000 কোটিতে 1 ট্রিলিয়ন। ওকে, সো 100 বিলিয়ন নিউরন আমাদের ছিল কখন? যখন আমরা জন্মাইছি। এখন কতগুলা নিউরন? এখনো 100 বিলিয়ন। কেন? কারণ নিউরন হচ্ছে এমন একটা কোষ যারা বিভাজিত হয় না। তাহলে আমি এটা লিখি, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা তোমরা কখনোই ভুল করবা না। আমরা একটু আগে কোষের ব্যাপারে একটু বেসিক দিচ্ছি, কারা বিভাজিত হয় হয় না, এটা থেকে আলোচনা করে করে আস্তে আস্তে কোষ বিভাজনে ঢুকবো। নো ওয়ারিস, কেমন? এবং আজকের ক্লাসে যে কোষ চক্রটা আমি পড়াবো, সত্য কথা স্বীকার করতে কোনো দ্বিধা নাই, আমি যখন তোমাদের মতো ছিলাম 7-8 বার পড়েও আমি কোষ চক্র মনে রাখতে পারতাম না। কারণ আমি সাইক্লিন কি, সিডিকে কি, এইগুলো আমি বুঝতাম না তখন। ফসফোরিলেশনে উদ্দীপ্ত করতেছে, অভ্যন্তরীণ উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা, গ্রোথ ফ্যাক্টর, মাথায় পুরা প্যাচ লেগে এলোমেলো অবস্থা। এটা আমি পরবর্তীতে বুঝতে পেরেছি, পড়াতে গিয়ে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তো তুমি যদি একটু মনোযোগ দাও, এই কঠিন শব্দগুলো আসলে কি কাজ করছে, এগুলো যে শুধু শব্দ নয়, এটা যে একটা ফাংশন আছে, আমি তোমার বুঝাই দিব। কেমন? তো শুনতে থাকো, আমি যেটা বলতে চাচ্ছিলাম তোমাকে। বাচ্চারা তোমরা কিন্তু নোট করতে পারো, এই কথাগুলো কিন্তু বইয়ের মধ্যে এলোমেলো ভাবে লেখা। আমি যেগুলো বোর্ডে লিখছি তুমি খাতার মধ্যে লিখে ফেলতে পারো, এবং ক্লাস শেষে সেটার ছবি তুলে আমার ছবি সহ দিতে পারো, খুশি হব।
তুমি আমাদের গ্রুপে জানাইতে পারো যে আজকে ক্লাসটা করলাম, নেক্সট ক্লাস আগামী পরশু দিন 9টায়, ওই দিন তোমরা চলে আইসো, তোমার বন্ধুদের জানাইলা, জোস হবে। এটা করতে পারো, কেমন? আমি যেটা বলতে চাচ্ছি যে বিভাজিত হয় না, কোষ বিভাজন হয় না কোন কোন কোষে? এক নাম্বারটা তোমরা পারবা, আমি মাত্রই বললাম, নিউরন, যার বাংলা হচ্ছে স্নায়ু কোষ, যেগুলো দিয়ে আমাদের মস্তিষ্ক তৈরি। 100 বিলিয়ন নিয়ে জন্মাইছিলাম, এখন 100 বিলিয়নই আছে। তারপর হচ্ছে পেশি কোষ। এখন তুমি বলতে পারো, ভাই আমার একটা বড় ভাই আছে বা বন্ধু আছে যে জিম করে করে তার পেশি মোটা, হ্যাঁ, তাহলে আপনি বললেন পেশি কোষ বিভাজিত হয় না, তাহলে তার পেশি মোটা হইলো কেমনে? এটার উত্তর হচ্ছে, এইখানে পেশি কোষটা সংখ্যায় বাড়ে নাই, এইখানে পেশি কোষটা আকারে বাড়ছে, সাইজে বাড়ছে, কোষগুলো মোটা মোটা হয়েছে, কিন্তু কোষের সংখ্যা বাড়ে নাই। বুঝছো? তুমি জিম করো আর যাই করো, তোমার পেশি কোষ, মাসেল সেল যতগুলো নিয়ে জন্মাইছিলে ততগুলোই আছে, এগুলা খালি আরো ম্যাচিউর হবে। তুমি যতই হার্ডওয়ার্ক করবা, কাজ করবা, এই সেলগুলো মোটাসোটা হবে, অ্যাক্টিভ হবে, কিন্তু সংখ্যায় বাড়বে না। কিন্তু মাইন্ড ইট, নিউরন, পেশিকোষ এগুলো বিভাজিত হয় না। থার্ডলি, মোস্ট ইম্পর্টেন্ট, আরবিসি। আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেল। আরবিসি বিভাজিত হয় না। কেমন? আরবিসির, এটা আমরা রক্ত চ্যাপ্টারে আরবিসির জীবন বৃত্তান্ত নিয়ে সুন্দর করে গল্প করে করে পড়বো, বা ইউটিউবেও কিন্তু রক্ত চ্যাপ্টারের উপর ক্লাস আছে, সেটাও তোমরা করতে পারো, এগুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবা। হ্যাঁ, আরবিসি তৈরি হয় হচ্ছে আমাদের অস্থি মজ্জা থেকে, এবং 120 দিন পরে সে মরে যায়। এর মাঝখানে সে কোনো সংখ্যা বৃদ্ধি করে না। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর কি আছে রে? উদ্ভিদের কিছু স্থায়ী কোষ আছে। তোমরা যদি আমার কাছে আরো কিছুদিন উদ্ভিদ বিজ্ঞান পড়ো, বা ধরো তুমি যদি টিস্যু এবং টিস্যুতন্ত্র বলে একটা চ্যাপ্টার আছে বোটানির 8 নাম্বার অধ্যায়, ইউটিউবে কিন্তু এটারও ক্লাস দেওয়া আছে। এই ক্লাসটা তুমি করলে তুমি চিনে যাবা যে উদ্ভিদের ভাজক টিস্যু কারা, স্থায়ী টিস্যু কারা। বা এখন শুনেও হয়তো বা বুঝে ফেলেছো, যেই কোষ বিভাজিত হওয়ার ক্ষমতা রাখে তাদেরকে আমরা ভাজক টিস্যু বলি বা ভাজক কোষ বলি। আর যেই কোষটাতে, মানে যেমন ধরো মানুষের ক্ষেত্রে চিন্তা করো, একজন মানুষ পরবর্তী বংশধর তৈরি করতে পারবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তাই না? যার বয়স হয়ে গেছে 80, সে তার পরবর্তী বংশধর তৈরি করতে পারবে না, রাইট? সো কোষের ক্ষেত্রেও এরকম ব্যাপার আছে। কোষ কয়েকবার বিভাজিত হয়ে একটু পরে আর সেল ডিভিশন, কিছুদিন পর সেল ডিভিশন করতে পারে না, তখন আমি ওই কোষগুলোকে স্থায়ী কোষ বলবো। তো উদ্ভিদে এরকম কিছু স্থায়ী কোষ আছে বা পার্মানেন্ট টিস্যু আছে, এই স্থায়ী কোষগুলো বিভাজিত হয় না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পড়া, কারা কারা বিভাজিত হয় না। কেমন? আচ্ছা, ওকে। প্লেটলেটও বিভাজিত হয় না, হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ লিখতে পারো এটা, প্লেটলেটও বিভাজিত হয় না, প্লেটলেটও ওই 9-10 দিন পরে মরে যায়, লিখতে পারো। প্লেটলেট মানে হচ্ছে অনুচক্রিকা। আচ্ছা, আমরা একটু বইতে যাই, চলো আমরা বেসিক একটু কথা বললাম তোমাদের সাথে, একটু বই থেকে পড়ি। তাহলে এখন এই প্রথম প্যারাটা আমি আর সময় নিয়ে তোমাদের সাথে রিডিং পড়তে চাচ্ছি না, বাট এই জাইগোটের কথা বলে ফেলেছি তোমাকে, হ্যাঁ, বাকি সব কথাগুলো দেখবে তুমি বুঝতে পারছো। এখান থেকে অনেকগুলো বিজ্ঞানীর নাম তুমি বোটানি বইতে, জুলজি বইতে পাবা। সব বিজ্ঞানীর নাম দেখবে আমরা সমানভাবে ইম্পর্টেন্স দিয়ে বলছি না, যেটাকে একটু ইম্পর্টেন্স দিব সেটা একটু ভালো মতো পড়তে হবে। কারণ বিজ্ঞানীর নাম আসে না, এটা যারা বলবে তারা কিন্তু ভুল বলবে, তারা কিন্তু তোমাকে মিসগাইড করতেছে। তুমি তাদের কথা না শুনে কার কথা শুনবা? তুমি শুনবা যে ভাই কোনটা কোনটা পড়তে বলে, সেটা একটু পড়ে ফেলবা, যেটা আনইম্পর্টেন্ট সেটা বলবো না। যেমন এখানে 2 জনের নাম আছে, ঠিক আছে? এর মধ্যে তুমি যদি বলো ভাই আপনার দৃষ্টিতে কোনটা ইম্পর্টেন্ট, আমার দৃষ্টিতে অবশ্যই ওয়াল্টার ফ্লেমিং ইম্পর্টেন্ট। ওয়াল্টার ফ্লেমিং কি করছে জানো? উনি প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন একটা প্রাণীতে, এটার নাম হচ্ছে সামুদ্রিক স্যালামেন্ডার। যারা স্যালামেন্ডার দেখো নাই তারা একটু সার্চ করে কিন্তু দেখতে পারো স্যালামেন্ডার কেমন হয়। এটা অনেকটা কাইন্ড অফ, আমি তোমাকে বলি, মই সাপের মতো ওদের দেহের আকৃতিটা, বুঝছো? স্যালামেন্ডার, মই সাপ চিনো কিনা জানি না। সো এই স্যালামেন্ডারের মধ্যে ওয়াল্টার ফ্লেমিং প্রথম এই কোষ বিভাজনটা লক্ষ্য করেন। কিভাবে মনে রাখা যায়? দেখো, যে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে, এই যে ব্যাপারটা, এটা একটা মানে আগুন ধরিয়ে দেওয়ার মতো ব্যাপার না? বিজ্ঞানে একটা দারুণ ব্যাপার না বলো? কোষ বিভাজনের মতো একটা ব্যাপার উনি প্রথম প্রত্যক্ষ করছেন, এর আগে জানতামই না আমরা ব্যাপারটা। তাহলে ফ্লেমিং আছে, এই ফ্লেমিং দিয়ে মনে করবা যে উনি একটা গগন বিদারী কাজ করছে, হ্যাঁ, একদম বিস্ফোরণের মতো কাজ করছে। কি করছে সে? কোষ বিভাজন লক্ষ্য করছে। ওনার নাম কি? ওয়াল্টার ফ্লেমিং। হ্যাঁ, কোথায় উনি খেয়াল করছেন? একটা প্রাণী, তার নাম স্যালামেন্ডার। আচ্ছা, সাইন্টিফিক টাইমটা মোটামুটি ইম্পর্টেন্ট, ইচ্ছা হলে পড়বা, না হলে পড়বা না। হ্যাঁ, আচ্ছা, ওকে।
আর তারপর আরেকজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে কি দেখো, তার নাম হচ্ছে রুডলফ ভিরশাউ। উনি একটা বাণী দিয়ে গেছেন, ইচ্ছা হলে পড়বা, কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে। আজকের দিনে এই বাণী শুনে তোমার কাছে হাসি আসবে, হায় রে, এটা তো আমিও জানি, সবাই জানে। কোষ তো আর প্রাকৃতিক মানে কৃত্রিম ভাবে নিজে নিজে তৈরি করে ফেলা যায় না। একটা সজীব কোষ, একটা কোষকে আরেকটা কোষ থেকে তৈরি হতে হয়। জাইগোট থেকে তৈরি হয়েছিল? শুক্রাণু আর ডিম্বাণু থেকে, তাই না? তাহলে কোনো কিছুই কিন্তু ব্ল্যাঙ্ক থেকে এমনি এমনি তৈরি হয়ে যায় না, একটা কোষ থেকে আরেকটা তৈরি হতে হয়। এই কথাটা আমাদেরকে বলে গেছে ভিরশাউ। আচ্ছা, এবার আসো, এখানে একটা ব্যাপার দিছে, হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড। এটা একটু আমরা ক্লিয়ার করি যে হ্যাপ্লয়েড মানে কি আর ডিপ্লয়েড মানে কি। এই লাইনগুলো পড়ে, এক সেট ক্রোমোজোম, দুই সেট ক্রোমোজোম পড়ে তোমরা অধিকাংশ স্টুডেন্টরাই ব্যাপারটা বুঝবা না। আমি অলরেডি আরো অনেক ক্লাসে এই ব্যাপারগুলো নিয়ে বলি, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মানে নিয়ে। তো এখানেও বলি, তুমি একটু আমার কথায় মনোযোগ দাও। যারা বুঝবা তারা বায়োলজি পড়তে আরাম পাবা, আর যারা হ্যাপ্লয়েড মানে কি ডিপ্লয়েড মানে কি বুঝবা না, তারা বায়োলজি পড়তে তাদের কাছে বিষের মতো লাগবে। আমি আগে বলছি যে ক্লাসটা আসলে ছোট হবে, বেশি বড় ক্লাস না, কাজেই খুব বেশি কষ্ট তোমার হবে না। তুমি ধৈর্য ধরে আমার সাথে থাকতে পারো, এবং আশা করা যায় বায়োলজি অনেক কনসেপ্ট তোমার এই ছোট্ট ক্লাসেই ক্লিয়ার হবে। যেমন এই যে এখন একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আমি কথা বলছি। বাচ্চারা, এটা ধর একটা কোষ, এটাও একটা কোষ। যারা পারো খুব ভালো, তারা মিলায় নাও তাদের কনসেপশনের সাথে আমার কথাগুলো মিলতেছে কিনা। কোষের ভেতরে নিউক্লিয়াস এঁকে দেই। নিউক্লিয়াসের ভেতরে তুমি জানো ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের যে সাধারণ আকৃতি, আমরা নর্মালি ক্রোমোজোম আঁকতে গেলে কেমন করে আঁকি বলো? ক্রোমোজোম আঁকতে গেলে আমি এমন করে আঁকি, তাই না? কিন্তু ক্রোমোজোমকে কিন্তু তুমি সবসময় এমন দেখবা না। ক্রোমোজোম যখন কোষ বিভাজন করবে, কোষটা যখন বিভাজনরত অবস্থায় থাকবে, তখন ক্রোমোজোমগুলোর আকৃতি এরকম হয়। আর যখন কোষটা বিভাজনরত অবস্থায় না, নর্মাল আছে জাস্ট, তখন ক্রোমোজোম এরকম থাকে না। তখন ওরা সুতার মতো ক্রোমাটিন তন্তু হয়ে হিজিবিজি 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 হয়ে থাকে। বুঝতে পারছো? এই ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোম একই জিনিস, জাস্ট দুইটা আলাদা আলাদা দশা। এখানে এটা এরকম দেখতে পেলে বুঝবা এখানে সেল ডিভিশন হচ্ছে। আর ক্রোমোজোম গুলোকে যদি এরকম পেঁচানো হিজিবিজি দেখো, বুঝবা যে না, এটা সেল ডিভিশন করছে না। ওকে, খেয়াল করো, আমাদের মানুষের মধ্যে ক্রোমোজোম আছে কয়টা জানো? আমাদের মানুষের একটা কোষের মধ্যে ক্রোমোজোম আছে হচ্ছে 46টা বা 23 জোড়া দেহকোষে। তো তুমি যদি মানুষের ক্রোমোজোম দেখো, একটা কোষের মধ্যে 1 নাম্বার ক্রোমোজোম আছে কয়টা? 2টা। এই এক, ঠিক আছে। 2 নাম্বার ক্রোমোজোম কয়টা আছে? 2 নাম্বার ক্রোমোজোম আছে 2টা, ঠিক আছে। 3 নাম্বার ক্রোমোজোম কয়টা আছে? 2টা। 22 নাম্বার 21 নাম্বার ক্রোমোজোম কয়টা আছে? 21 নাম্বার ক্রোমোজোম আছে 2টা। মানে আমি বুঝাতে চাচ্ছি যে সবকিছুই কয়টা কয়টা করে? 2টা 2টা করে। দেখো এখানে ক্রোমোজোম গুলো কি জোড়ায় জোড়ায় আছে না? এমন হলে এটাকে তুমি বলবা ডিপ্লয়েড কোষ। এমন কেন হলো? কারণ আমাদের দেহে যে 46টা ক্রোমোজোম, এর মধ্যে 23টা ক্রোমোজোম আমরা আমাদের বাবার কাছ থেকে পাইছি। বাবার শুক্রাণু থেকে আসছে 23টা ক্রোমোজোম, ঠিক আছে। আর মায়ের ডিম্বাণু থেকে আসছে 23টা ক্রোমোজোম। সুতরাং আমি যে 1 নাম্বার ক্রোমোজোম আঁকলাম, ধর এটা 1 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে। এটার একটা কার কাছ থেকে পাইছো? একটা পাইছো হচ্ছে তুমি বাবার কাছ থেকে, ঠিক আছে। আরেকটা পাইছো হচ্ছে তুমি মায়ের কাছ থেকে। ওকে, বুঝা গেল ব্যাপারটা? তাহলে আমাদের প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ার একটা বাবার কাছ থেকে আসছে, একটা মায়ের কাছ থেকে আসছে। ডান? এই জন্য আমাদের প্রত্যেকটা দেহকোষে 46টা ক্রোমোজোম। ক্লিয়ার? এবং এটাকে আমি ডিপ্লয়েড বলতেছি, কারণ ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় আছে। এবার আমি যদি শুক্রাণু বা ডিম্বাণুকে দেখি, ধরো এটা একটা শুক্রাণু। শুক্রাণুতে 1 নাম্বার ক্রোমোজোম থাকে একটা, 2 নাম্বার ক্রোমোজোম থাকে একটা, 21 নাম্বার ক্রোমোজোম কয়টা থাকবে? একটা। তোমরা কেউ জিজ্ঞেস করতে পারো, ভাই ক্রোমোজোম গুলো গায়ে কি নাম্বার লেখা থাকে? না, ক্রোমোজোমের গায়ে নাম্বার লেখা থাকে না। তাহলে আমরা নাম্বারিং কিভাবে করছি? আমরা নাম্বারিং করছি ওদের লেংথ বা দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। যেটা সবচেয়ে বড় সেটা 1, তার চেয়ে ছোট 2, তার চেয়ে ছোট 3, তার চেয়ে ছোট 4, মোটামুটি দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে এই নাম্বারিংটা করা হয়। কেমন? তো দেখো এইখানে ক্রোমোজোম কি জোড়ায় জোড়ায় আছে? 1 নাম্বার ক্রোমোজোম কি জোড়া আছে? 2 কি জোড়া আছে? নাই, সব একটা একটা করে আছে। এমন হলে এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড। হ্যাঁ, এটাকে আমি এন দিয়ে প্রকাশ করি। এবার কখনো এমন হতে পারে যে 1 নাম্বার ক্রোমোজোম আছে কয়টা জানো? 3টা। 2 নাম্বার ক্রোমোজোম কয়টা? 3টা। ভাই এরকম কি সত্যি দেখা যায়? আছে, অবশ্যই আছে।
নয়তো কি আর পড়াচ্ছি তোমাদের? সব ক্রোমোজোম কয়টা কয়টা করে? তিনটা তিনটা করে। এমন হলে এটাকে আমরা বলবো ট্রিপ্লয়েড। তুমি যদি নারিকেলের যে শ্বাস আছে না, ওইটার কোষ যদি তুমি দেখো, তাহলে তুমি দেখবা যে ওইখানে এরকম ট্রিপ্লয়েড আছে। এন্ডোস্পার্ম বা শ্বাসের মধ্যে এরকম কোষে এরকম ট্রিপ্লয়েড অবস্থা বিরাজমান থাকে। সাধারণ মানুষের ট্রিপ্লয়েড অবস্থা কখনোই পাবা না, হ্যাঁ, উদ্ভিদে পাবা। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড এর মিনিং কি আমি বুঝতে পারছি? আচ্ছা, এই তো তাহলে আমাদের বইয়ের ওই অংশটা এবার তুমি রিডিং দিলে, এই যে এই অংশটা এখন রিডিং দিলে তুমি বুঝে যাবা। তাহলে নির্দিষ্ট সংখ্যক একটা প্রাণীতে নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্রোমোজোম থাকে। যেমন মানুষের কয়টা থাকে? 23টা। হ্যাঁ, মানুষের 23 জোড়া বা মানুষের 23টা ইউনিক ক্রোমোজোম আছে। বাবার কাছ থেকে 23টা পাই, মায়ের কাছ থেকে 23টা পাই, এটা বলছে। ফলের মাছের ক্ষেত্রে বলছে 4টা। ওকে, এগুলো একটু রিডিং করবো। মানুষ হচ্ছে ডিপ্লয়েড জীব। এই কথা কেন বললো? আমাদের দেহকোষে তুমি যদি স্টাডি করে দেখো, তাহলে দেখবো ওইখানে ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় আছে, তাই এটা ডিপ্লয়েড জীব। এই তো। এবার কোষ বিভাজনের প্রকার, আমরা আস্তে আস্তে কোষ বিভাজনের দিকে ঢুকছি, তাই না? সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম হচ্ছে অ্যামাইটোসিস। তোমার পরীক্ষাতে এই নামগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই নামগুলো। পরীক্ষাতে আসবে প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে, তোমাকে পারতে হবে অ্যামাইটোসিসকে বলে। সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে, পারতে হবে মাইটোসিসকে বলে। হ্রাসমূলক বিভাজন কাকে বলে, মিওসিসকে বলে। এইবার কলেজের পরীক্ষাতে অবধারিতভাবে এই প্রশ্নটা কোনো না কোনো সময় আসবেই। কেন মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলে, কেন মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলে? তুমি পারবা কিনা দেখি। আমি এখনো পড়াই নাই, আমি আশা করছি যে এগুলো তুমি ছোট ক্লাসে টুকটাক জানছো, কারো কারো পারার স্কোপ আছে, না পারলেও সমস্যা নেই, ভাইয়া বলে দিচ্ছে। যখন মাইটোসিস সেল ডিভিশন হয়, তখন বেসিক্যালি একটা কোষ থেকে দুইটা কোষ হয়, এবং এই দুইটা কোষ সেম টু সেম। তার মানে এটাতে যদি 46টা ক্রোমোজোম থাকে, এটা তো 46, এটা তো 46, একদম সমীকরণে যেরকম এক পাশে ইকুয়াল দিয়ে দুই পাশে তুমি সমান সমান জিনিস লিখো, এখানে ইকুয়াল দিতে পারো। মাতৃকোষ আর অপত্য কোষ ইকুয়াল ইকুয়াল ক্রোমোজোম, দ্যাটস ওয়াই এটাকে আমরা সমীকরণিক কোষ বিভাজন বলতেছি। অপরদিকে যদি সে মিওসিস করতো, তাহলে একটা থেকে 4টা হইতো, তাই না? মিওসিস করলে একটা থেকে 4টা হইতো, এবং সেগুলোতে ক্রোমোজোম হইতো 23 করে। 4টা কোষে 23টা করে ক্রোমোজোম থাকতো। খেয়াল করো, এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তাই এটাকে আমরা মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলবো। এই কথাটাই 2 লাইনে বুঝিয়ে দিলে তুমি 2 এ 2 পেয়ে যাবা। ভেরি সিম্পল, বুঝতে পারছো? আচ্ছা, এই বাচ্চারা বুঝতেছো? হ্যাঁ, তোমাদের কমেন্ট তেমন দেখি নাই, কারণ এখনো পর্যন্ত কোনো কঠিন ব্যাপারে আমরা যাই নাই। আচ্ছা, তোমাদের তেমন প্রশ্নও নাই আসলে। হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। ভেরি গুড, হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা, যাই আমরা একটু আগাই, আমরা আস্তে আস্তে কঠিনের দিকে ঢুকি। আজকের ক্লাসে আমি আগেই বলছি যে আমরা কোষ বিভাজনকে 3টা পার্টে ভাগ করেছি। আজকের ক্লাসে আমরা সেল সাইকেল বা কোষ চক্র, এইটা সম্পর্কে কনসেপ্ট একদম ক্লিয়ার করে আজকে রাতেই পড়ে এই জিনিসটাকে মাটি চাপা দিব যে এটা আমি পারি, এটা তার কখনো সমস্যা হবে না। ঠিক আছে? কোষ চক্র নিয়ে কখনো সমস্যা হবে না। কোষ চক্র যে সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তা না। সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মাইটোসিসের ধাপগুলো এবং মিওসিসের প্রোফেজ 1 এর ধাপগুলো। বাট স্টিল তুমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, এই কোষ চক্রের কনসেপ্ট যদি তোমার না থাকে, তুমি দেখবা যে দুর্বল অনুভব করতেছো। যদি এখান থেকে একটা প্রশ্ন আসে, তাহলে তো আমি পারবো না, এরকম অনুভব করছো। আমরা কোনো দুর্বলতা নিয়ে বাঁচতে চাই না, আমরা সবকিছু বুঝে উঠবো। ঠিক আছে স্টুডেন্টস, চলো। আচ্ছা, তাহলে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা এমন একটা টপিক যেখানে পড়ানোর কিছু নাই। হ্যাঁ, এটা যদি ছোট বাচ্চা কেউ পড়াও, সেও বুঝবে। এখানে কি হবে, দিস দ্য সিম্পলেস্ট ফর্ম। হ্যাঁ, এখানে একটা কোষ জাস্ট 2টা কোষে সিম্পলি ভাগ হয়ে যাবে, কোনো জটিলতা নাই। প্রথমে নিউক্লিয়াসটা 2টা ভাগে ভাগ হয়ে যাবে, তারপর সাইটোপ্লাজমটাও ভাগ হয়ে যাবে, দ্যাটস ইট। এবং এই অ্যামাইটোসিসটা ঘটে অনুন্নত প্রাণীতে, আমাদের বডিতে ঘটে না। আম গাছ জাম গাছে অ্যামাইটোসিস ঘটে না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার যে প্রজনন প্রক্রিয়া বা সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া, এটার একটা নাম হচ্ছে দ্বিভাজন, যার ইংরেজি নাম বাইনারি ফিশন। ওই যে এরকম করে, এটা ধরো একটা ব্যাকটেরিয়া, এখান থেকে 2টা ব্যাকটেরিয়া হইল, সেই বাইনারি ফিশনের ইংরেজি বাংলা হচ্ছে দ্বিভাজন। এটাও একটা অ্যামাইটোসিস প্রক্রিয়া। এবং ব্যাকটেরিয়া ছাড়া আর কোন প্রাণীতে এই অ্যামাইটোসিসটা দেখা যায়? দেখো, ইস্ট কি জিনিস ভাই? ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক, বুঝছো? ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক। এককোষী মানে কিন্তু, আচ্ছা, এককোষী হলে ওরা কিন্তু প্রকৃত কোষী, বুঝছো? মানে ওদের নিউক্লিয়াস কিন্তু থাকে। ওকে, অ্যামিবা হচ্ছে একটা এককোষী
প্রোটোজোয়া বা মানে এককোষী একটা প্রাণী। একটা অ্যামিবাতে 1000 মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, বুঝছো? এককোষী প্রাণী। তাহলে এইগুলো অনুন্নত প্রাণীগুলোতে কি ঘটে? অ্যামাইটোসিস ঘটে। এই দুইটা তথ্যই আমাদের আসলে দরকার, আরগুলো রিডিং করলে পারবা। বিজ্ঞানী স্ট্রাসবার্জার উনি একটা কথা বলছে, উনি বলছে যে অ্যামাইটোসিসই প্রথম আসছে জগতে, তারপর আরো সময়ের সাথে সাথে সেল ডিভিশনটা আরো জটিল হয়েছে, জটিল ব্যাপারগুলো জগতে পরে আসছে। আচ্ছা, আমরা মেনে নিলাম। আচ্ছা, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে অ্যামাইটোসিস হচ্ছে একমাত্র প্রক্রিয়া। যেমন ধরো ব্যাকটেরিয়া এই বাইনারি ফিশন ছাড়াও আরো বেশ আরো কয়েকটা উপায়ে তারা প্রজনন করতে পারে, বাইনারি ফিশন ছাড়াও। কিন্তু অ্যামিবার ক্ষেত্রে আই গেস যে এটাই একমাত্র উপায় অ্যামাইটোসিস করে সেল ডিভিশন করা, বুঝছো? এটা বলছে আর কি। চলো আমরা এবার একটু মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন এটা একটু সম্পর্কে জাস্ট হালকা করে জানি। এখানে দুইটা ব্যাপার আছে, দুইটা শব্দ খুব ইম্পর্টেন্ট। দেখো এই যে আমাদের পিডিএফ গুলোতে লেখা থাকবে যে এটা কোন সালে আসছে, কিভাবে আসছে। যেমন এই ক্যারিওকাইনেসিস মানে কি, এটা নিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে। সো নিউক্লিয়াস যখন বিভাজিত হয় সেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলি। স্টুডেন্টরা জানবে যে ক্যারিয়ন এই শব্দটা বা ক্যারিও এই শব্দটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, সেলের নিউক্লিয়াস আশা করি তুমি চিনো। আর কাইন শব্দটার অর্থ হচ্ছে বিভাজন, বিভাজন। আর সিস মানে হচ্ছে প্রক্রিয়া, সিস মানে কি? প্রক্রিয়া। তাহলে নিউক্লিয়াস বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। অপরদিকে যদি সাইটোপ্লাজম বিভাজিত হয়, নিউক্লিয়াস প্রথমে 2 ভাগ হইলো, এরপর সাইটোপ্লাজমটা 2 ভাগ হচ্ছে, তখন তুমি সেটাকে সাইটোকাইনেসিস বলবা। এই দুইটা শব্দ তাহলে আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নে কিন্তু হর হামেশাই চলে আসবে ক্যারিওকাইনেসিস কাকে বলে, সাইটোকাইনেসিস কাকে বলে। তখন তুমি একদম ইজি পারবা না, সংখ্যাটা লিখতে পারবা, জানি। আচ্ছা, প্রথম যেন কে খেয়াল করছিল কোষ বিভাজন? মনে আছে? আগুন লাগাই দিছিল যে ওয়াল্টার ফ্লেমিং। এই ফ্লেমিংই হচ্ছে মাইটোসিস নাম দিচ্ছে কোষ বিভাজনের নামটাকে, যে পূর্ণ কোষ বিভাজনটাকে উনি মাইটোসিস নাম দিচ্ছে। তাহলে উনি কোষ বিভাজন লক্ষ্যও করছে, আর মাইটোসিস নামের প্রণেতাও হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। তাহলে এই বিজ্ঞানীটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের একজন ইম্পর্টেন্ট বিজ্ঞানী উনি। হ্যাঁ, ওনার নামটা একটু তুমি পড়বা। ওকে, কেন সমীকরণিক কোষ বিভাজন বলে সুন্দর করে এখানে ব্যাখ্যা লেখা আছে, ভাই আগেই পড়াই ফেলছে। ওকে, এবার আসো একটা ইম্পর্টেন্ট প্রশ্নে আসি। মাইটোসিস আসলে কোথায় ঘটে? তোমাকে মনে রাখতে হবে মাইটোসিস ঘটে হচ্ছে দেহকোষে। এখন ভাই দেহকোষ মানে কি? দেখো কোষগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেহের মধ্যে থাকা কোষ, একটা হচ্ছে জনন কোষ। ভাই জনন কোষ কি দেহের মধ্যে থাকে না? থাকে, তবে জনন কোষের কাজ হচ্ছে শুধু প্রজননে, দেহ গঠনে তার কোনো কাজ নাই, তাই না? যেমন ধরো শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুইটাকে আমরা দেহকোষ বলছি না। শুক্রাণু ডিম্বাণু বাদে আমার দেহে আর যা কোষ আছে সবগুলাই দেহকোষের অন্তর্গত, দেহের মধ্যে থাকা কোষ। বুঝতে পেরেছ? সো এই দেহকোষের মধ্যে মাইটোসিস হবে। ওকে, এখন তবুও সব কোষে তো মাইটোসিস হয় না, কিছু কিছু জায়গায় হয় না, যেমন নিউরনে হয় না, পেশি কোষে হয় না, তাই না? কোথায় বেশি হয়? উদ্ভিদের কোন অংশটা তরতর করে বেড়ে ওঠে? দেখবা যে কাণ্ডের একদম শীর্ষের যে অংশটা, মূলের শীর্ষের যে অংশটা, সেখানে অনেক বেশি কোষ বিভাজন হয়, এই জন্য ওই অংশগুলো তরতর করে বড় হয়ে যায়। বুঝতে পেরেছ? তো উদ্ভিদের কাণ্ড বা এর শাখা প্রশাখার যে শীর্ষ থাকে সেটা, মূলের যে শীর্ষ থাকে সেইটা। আর ক্যাম্বিয়াম বলে একটা জিনিস আছে যেটা পরবর্তীতে শিখবা, এটার জন্য উদ্ভিদ মোটাসোটা হয়, এইগুলোতে কোষ বিভাজন হয়। ওকে, মাইটোসিস হয়। জননাঙ্গের গঠন খেয়াল করো, বয়স বাড়ার সাথে সাথে মানুষের যে জননাঙ্গ সেগুলোর আকৃতি বড় হয়, তাই না? পুরুষের মুখ্য জননাঙ্গের নাম হচ্ছে শুক্রাশয়, নারীর মুখ্য জননাঙ্গের নাম হচ্ছে ডিম্বাশয়, জানিয়ে রাখি। তো জননাঙ্গ বললে আমরা মেনলি এইগুলোকে বুঝতেছি। তো সমস্যার সাথে এগুলোর আকৃতিও বড় হয়। এগুলো কেমনে বড় হয়? মাইটোসিস করে বড় হয়। কেমন? তাহলে জননাঙ্গের গঠনের সাথে কিন্তু মিওসিস জড়িত না। মিওসিস করে তৈরি হয় শুক্রাণু ডিম্বাণু, কিন্তু শুক্রাশয় যেটা ছেলেদের অন্ডথলিতে থাকে, সেই শুক্রাশয় তৈরি হয় মাইটোসিস করে, কিন্তু শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরি হয় মিওসিস করে। আই হোপ তুমি বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, মাইটোসিসের বৈশিষ্ট্য চলো আমরা একটু জেনে নিই। মাইটোসিসের বৈশিষ্ট্য, যদিও কালকে আমরা প্রসেসগুলো পড়বো, কালকে আমাদের কাছে আরো সোজা লাগবে। ক্রোমোজোম অনুদৈর্ঘ্য বরাবর লম্বালম্বি বিভক্ত হয়ে 2টা ক্রোমাটিড হয়। মানে এইটা একটা ক্রোমোজোম ছিল, এবার এটা বিভক্ত হয়ে 2টা ক্রোমাটিড হয়। কিরকম? দাঁড়াও আমি তোমাকে দেখাই।
এই লালটা হচ্ছে একটা ক্রোমাটিড আর কালোটা হচ্ছে আরেকটা ক্রোমাটিড। এই কালোটা একটা ক্রোমাটিড আর এই লালটা একটা ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোমে কিন্তু দুই ভাগ হয়ে গেল, রাইট, লম্বালম্বি ভাবে, এবং দুইটা ক্রোমাটিড হইল। ডান। আচ্ছা, দুইটা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই জন্যই তো এটাকে আমরা কি বলি, সমীকরণিক বিভাজন বলি। কোষগুলা কেমন হবে, সমগুণ সম্পন্ন, সেম টু সেম। আমার দেহের সবগুলো কোষেই একটা এদের উৎস তো একটাই, সোর্স তো একটাই, জাইগোট থেকে আসছে, রাইট। তাহলে আমাদের দেহের সবগুলো কোষই আসলে সমগুণ সম্পন্ন। ওকে, এমন না যে একটা কোষের ডিএনএর সাথে আরেকটা কোষের ডিএনএ বা ক্রোমোজোম মিলবে না, এমন হবে না, সবাই সেম। আচ্ছা, অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের সমান হবে, জানি। আয়তনও কেমন হবে, সমান হবে, সবকিছু সমান সমান। ওকে, এবার আসো দ্য মোস্ট কি বলা যায়, টাফ এটা টপিক, কোষচক্র এবং এটার মধ্যে যে ইন্টারফেস। চলো আমি তোমাকে বুঝাই। এখন তোমরা যারা আসো, অনেকেই ঝরে গেছে আমাদের ক্লাস থেকে, হ্যাঁ, সোজা সোজা পড়াচ্ছিলাম, এতেই ঝরে গেছে, বাট যারা আসো তারা একটু সম্পূর্ণ মনোযোগ আমাকে দাও, কারণ আমি একটা গুরুত্বপূর্ণ পড়াতে যাচ্ছি এবং আমার ইচ্ছে এটা আমি তোমাকে বুঝাই দিই। একটু কঠিন তো, সহসাই তুমি সব জায়গায় বুঝতে পারবে না, তো আমি যেহেতু ইচ্ছে করে বলছি, তুমি একটু কনসেন্ট্রেশন দিতে পারো এবং এটা বুঝে নিতে পারো। এইখানে একটা গোল্লা দিছে, এই গোল্লা দিয়ে আসলে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করছে যে আসলে একটা কোষের জীবনে কত পার্সেন্ট কি ঘটে। যেমন আমি বললাম যে তোমার 1 থেকে 5 বছর সময় এটুকু তোমার হচ্ছে, বা 1 থেকে 10 বছর তোমার শৈশবকাল, 11 থেকে 16 বছর তোমার কৈশোরকাল, 17 থেকে নিয়ে 30 পর্যন্ত তোমার যৌবনকাল। এরকম তোমার জীবনটাকে কয়েকটা কালে ভাগ করলাম। এমনই একটা কোষের জীবনকে আমি কয়েকটা সময়ে ভাগ করছি। বাচ্চারা খুব ইম্পর্টেন্ট, দেখো, অবজেক্টিভের জন্য কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট। সো একটা কোষ তার জীবনের যে বিভাজনরত পর্যায়ে থাকে এটা মাত্র 5 থেকে 10%। বাকি 95 থেকে 90% সময়, 90 থেকে 95% সময় সে আসলে কোষ বিভাজনের প্রিপারেশন নেয়। এটাকে আমরা প্রস্তুতি পর্যায়ে বলছি বা ইন্টারফেজ নামে ডাকছি। যেমন তোমরা এসএসসি পাস করার পরে এখন একটা ইন্টার অবস্থায় আছো, মধ্যবর্তী অবস্থায় আছো, কোথায় যাওয়ার জন্য, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং অথবা অন্যান্য লাইফ গোল যার যেখানে আছে, তাই না? তোমরা একটা মধ্যবর্তী অবস্থা। সো একটা কোষ পরবর্তীতে বিভাজন করে আরেকটা কোষ হবে, এর মাঝখানে যে সময়টা সেটা হচ্ছে ইন্টারফেজ। ফেজ মানে দশা আর ইন্টার মানে মধ্যবর্তী। পার্থক্য হচ্ছে তোমার জীবনের ইন্টার কালটা খুবই ছোট, চোখের পলকে চলে যায়। আজকে কলেজে উঠছো, কালকে শেষ, ফট করে চলে যাবে, টেরও পাবা না। 25 ভালো বলতে পারবে, পেছনে ফিরে তাকাইলে দেখে এই দিন কলেজে ভর্তি হইলাম, ইয়ার চেঞ্জ, পরীক্ষা শেষ, 1 বছরের বেশি শেষ, ভাবা যায়? 26, তাহলে চিন্তা করো, চোখের পলকে চলে যাবে, কিন্তু পড়াশোনায় থাকতে হবে এই জন্য, যদি স্বপ্ন বড় হয়। ফিরে আসো। সো কোষের জীবনে ইন্টারফেসটা আবার বড়, কত পার্সেন্ট সময়, 90 থেকে 95। তোমার জীবনে ইন্টারফেসটা ছোট। তো এই ইন্টারফেসের মাঝখানে আবার আমি 3টা ভাগ করেছি। একটা হচ্ছে গ্যাপ 1, এটা একটা গ্যাপ, যেটাকে সংক্ষেপে আমি G1 বলেছি। এটা হচ্ছে গ্যাপ 1 দশা। তারপর হচ্ছে সিনথেসিস দশা। সিনথেসিস মানে কোনো কিছু তৈরি হওয়া, এটার ইংরেজি হচ্ছে সিনথেসিস। এখানে আসলে ডিএনএ তৈরি হবে। সো এটা হচ্ছে সিনথেসিস দশা। ফাইনালি হচ্ছে গ্যাপ 2। এই 2টা গ্যাপ মারে ওরা, ঠিক আছে? এই গ্যাপগুলোর মধ্যে আবার আটকেও পড়তে পারে, আসতেছি ওদের জীবনে। এবং গ্যাপ 2 অতিক্রম করার পরে এই সেলটা সেল ডিভিশনের জন্য রেডি হয়, মানে সেল ডিভিশন করার জন্য রেডি হইতে পারে, সেল ডিভিশন করতে পারে। এটাই হচ্ছে ওর জীবনের একটা সাইকেল। এবং সেল ডিভিশন করার মধ্য দিয়ে আরেকটা নতুন সাইকেল শুরু হবে, নতুন কোষগুলোর জন্য আরেকটা নতুন সাইকেল শুরু হবে। বুঝতে পারছো? এটার নামই কোষচক্র। তাহলে কোষচক্রের মধ্যে আমি যদি গ্রসলি চিন্তা করি, বড় করে চিন্তা করি, তাহলে 2টা অংশ আছে, একটা বিভাজন পর্যায়, একটা ইন্টারফেস পর্যায়। বিভাজন পর্যায়ে একটা কোষের জীবনের মাত্র 5 থেকে 10%। এই পার্সেন্টেজগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে, মিস করা যাবে না, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, না পারলে চান্স পাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, ওকে, আমরা আজকের ক্লাসে গ্যাপ 1, গ্যাপ 2, এস দশা, প্রত্যেকটাতে কি হচ্ছে ইন্ডিভিজুয়ালি সবকিছু ক্লিয়ারলি শিখবো, তাইলে আমাদের ক্লাস শেষ। ওকে, ওকে, চলো বাচ্চারা, আমি তাহলে একটু এখানে আসি। বাচ্চারা খেয়াল করো, সেল সাইকেলটা যে, এটার একটা কন্ট্রোল আছে। এটা একটা কোষ চাইলো আর ইচ্ছা মতো তার জীবন যাপন করলো, সে
ইন্টারফেস দশা অতিক্রম মানে সংক্ষেপ অতিক্রম করে সেল ডিভিশন করে ফেললো, এরকম সুযোগ নাই। এগুলো সবই একদম সেলের মধ্যে প্রোগ্রামড, মানে আগে থেকেই সেট করা। কি দিয়ে সেট হয়? তোমার ডিএনএতে যে জিন থাকে সেই জিন দিয়েই এটা সেট হয়। তোমার কোষের ভেতরেই কোষের কন্ট্রোল করার জন্য উপাদান থাকে, ঠিক আছে? সো আমরা এটাকে বলতে পারি একটা জেনেটিক প্রোগ্রাম। এটা কি দিয়ে ফিক্স করা থাকে বলো? একটা জেনেটিক প্রোগ্রাম দিয়ে। লাল কি দেখা যায় কিনা দেখি তো। একটা জেনেটিক প্রোগ্রাম দিয়ে এই সেল সাইকেলটা অপারেটেড হয় এবং কন্ট্রোলড হয়। তুমি বলতে পারো ভাই কন্ট্রোল হওয়ার কি দরকার? সেল ডিভিশনের মতো হবে। সেল ডিভিশন যদি সেল ডিভিশনের মতো ইচ্ছা মতো হইতে থাকে তাহলে তোমার ক্যান্সার হয়ে যাবে, টিউমার হয়ে যাবে, বুঝছো? কালকের ক্লাসে ক্যান্সার টিউমার এগুলো নিয়ে আলোচনা করব। তো এটার এই জন্য কন্ট্রোল দরকার, সবকিছুরই কন্ট্রোল দরকার, বুঝছো? তো এগুলা কোষের ভেতরে থাকা ডিএনএতে থাকা জিন, এরাই আসলে কন্ট্রোল করে সেলটা কখন ডিভিশন করবে আর নাকি এটা স্টপ হয়ে যাবে। ওকে, এবং এইখানে দুই রকমের উদ্দীপনা কাজ করে বাচ্চারা। দেখো, একটা উদ্দীপনা হচ্ছে সাইক্লিন সিডিকে। তুমি বলবো ভাই এগুলা কি, জীবনে শুনি নাই। সাইক্লিন জিনিসটা কি? এটা কি সাইকেল? না, মনোযোগ দিয়ে শোনো। সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন। প্রোটিন কই তৈরি হয়? কোষের মধ্যেই তৈরি হয়, রাইবোজোমে তৈরি হয়, ঠিক আছে? এটা কোষের মধ্যে থাকা একটা প্রোটিন। এবার আসো সিডিকে, এটার মানে কি? যেমন আমি যদি বলি আরটিডি মানে রোড টু ডিএমসি, একটা মিনিং তো আছে। আরটিডিএস রোড টু ডিএমসি স্টেশন। ওকে, আমি বললাম সিডিকে, এটার মানে কি? সি ফর হচ্ছে দেখো সাইক্লিন, ডি ফর হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, আর কে ফর হচ্ছে কাইনেস। এখানে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে কাইনেস। যারা একটু বড় ক্লাসের আসো ওদের চিনে ফেলা উচিত যে কাইনেস আসলে কি। কাইনেস আসলে হচ্ছে একটা এনজাইম। কাইনেস কি বলো? কাইনেস হচ্ছে এনজাইম। যারা এনজাইম তারাও কি বলো? তারাও কিন্তু প্রোটিন। সব এনজাইম কিন্তু প্রোটিন, জানো ব্যাপারটা? সব এনজাইমই কিন্তু প্রোটিন। কাইনেস এনজাইমের কাজটা তোমাকে শিখাইতেই পুরো বোটানি বইতে প্রচুর পাবা কাইনেস নাম। কাইনেস এনজাইম ভাই কেমনে কাজ করে? বাচ্চারা একটু মনোযোগ দিয়ে শোনো, কেউ ভেঙে পড়াবে না কিন্তু, বারবার বলতেছি। এই যে দেখো একটা বিক্রিয়া লিখতেছি, এডিপি নাম শুনছো তোমরা? এর সাথে একটা ফসফেট যুক্ত করলাম। এই বিক্রিয়ায় কি তৈরি হবে? চটপট লিখে ফেলো তো। আমি লিখে ফেলছি, তোমাদের চটপট লিখতে বলে। এটিপি তৈরি হবে না? এটা আমরা সবাই জানি না? এই বিক্রিয়াটার নাম জানো? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। কি নাম এটার? ফসফোরাইলেশন। বাচ্চারা খেয়াল করো, কখন তুমি একটা বিক্রিয়াকে ফসফোরাইলেশন বলতে পারবা? ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যোগ। বাংলা কি এটার বলো? ফসফেট যোগ। আমাকে বলো এই বিক্রিয়াতে ফসফেট যোগ হয়েছে কিনা? সবাই এক বাক্যে স্বীকার করবা জি ভাই ফসফেট যোগ হয়েছে। তাহলে এই বিক্রিয়াকে ফসফোরাইলেশন বলা যায় কিনা? আলবাত বলা যায়, অবশ্যই বলা যায়। এবং যেখানে ফসফোরাইলেশন বিক্রিয়া হয় সেখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে কাইনেস। বুঝা গেল? কাইনেসের পরিচয় পাইছো? কাইনেস একটা এনজাইম। কিভাবে আমি একটা নাম দেখে চিনে ফেলবো এটা এনজাইম? কেউ কি জানো? যদি কোনো নামের শেষে এস থাকে তাহলে সেটা একটা এনজাইম, বুঝছো? নামের শেষে এস থাকলে এটা একটা এনজাইম। ইজি না? যেমন ধরো রিজি ভাইয়াকে ভেঙে দেয় বা মাইনুল ভাইয়াকে ভেঙে দেয় যে এনজাইম, তার নাম হবে হচ্ছে মাইনুলেস। মাইনুলেস। এই নামের শেষে এজ আছে দেখে চিনে ফেলবা এটা একটা এনজাইম, বুঝছো? অন্তর ভাইকে ভাঙলে অন্তরেজ। ওকে, হোয়াটএভার। তাহলে আমরা কাইনেসের নাম শিখে ফেলছি, কাইনেস কি করে বুঝে ফেলছি, ফসফোরাইলেশন মানে কি এই শব্দের মিনিংও বুঝে ফেলছি। এই শব্দগুলো তোমার বইতে আছে, আমি রিলেট করতেছি একটু একটু করে শব্দগুলো আগে ক্লিয়ার করে নিই। এবার আসো, অনেক ধরনের কাইনেস আছে, জানো? পৃথিবীতে অনেক ধরনের কাইনেস আছে। এখন তোমার সেল সাইকেলের জন্য যে কাইনেসটা কাজ করে সেই কাইনেসটা আসলে কার উপর ডিপেন্ড করে? একটা প্রোটিনের উপর, তার নাম হচ্ছে সাইক্লিন। এই সাইক্লিন নামক প্রোটিনের উপর এই কাইনেসটা ডিপেন্ড করে। এই জন্য এই কাইনেসটার নাম দিচ্ছি আমরা সাইক্লিন ডিপেন্ডেন্ট। সাইক্লিন ডিপেন্ডেন্ট, বুঝা গেল? সাইক্লিনের উপর এটা ডিপেন্ড করে, তাই এটাকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বলতেছি। এত বড় নাম বলতে কষ্ট, তাইলে ভাই এটাকে সংক্ষেপে আমরা সিডিকে বলি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। যেটা আলটিমেটলি কোন বিক্রিয়া ঘটাবে? এই বিক্রিয়া ঘটাবে, ফসফোরাইলেশন বিক্রিয়া ঘটাবে, এটিপি তৈরি করবে। এইবার আসো ভাই, পড়াচ্ছেন কোষচক্র, এটিপি দিয়ে কি করব? বাবুরা শুনে রাখো, এই এটিপি
তৈরি না করলে তোমার কোষ বিভাজন করার জন্য কিছু শক্তি দরকার হবে, ডিএনএ গুলোকে এখান থেকে ওইখানে নড়ানোর জন্য। ওই যে সেল ডিভিশনের একটু সেন্স তোমার আছে আশা করি, স্পিন্ডল তন্তু ধরে ধরে ডিএনএ গুলো যে প্রান্তের দিকে যায়, ডিএনএ গুলো নড়াচড়া করে না সেল ডিভিশনে, এখানে এটিপি খরচ হয়, বুঝছো? তাহলে এই এটিপি সেল ডিভিশনে খরচ করার জন্যই এই এটিপি গুলো তোমার বানাইতে হবে। এবার বুঝছো আমার কেন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস দরকার, সিডিকে যৌগটা কেন দরকার, বুঝতেছো? যদি তোমার সিডিকে না থাকে, সিডিকে মানে কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস না থাকলে এটিপি তৈরি হবে না। এটিপি তৈরি না হইলে তোমার সেল ডিভিশন হবে না, শক্তি নাই, তুমি আবার সেল ডিভিশন করতে আসছো। আচ্ছা, এবার আসো একটা কাইনেস যেটা সাইক্লিন ডিপেন্ডেন্ট, এখন যদি সাইক্লিন না আসে তাহলে কেউ কাজ করতে পারবে? ও টোটালি ডিপেন্ড করতেছে সাইক্লিনের উপর। সো বেসিক্যালি এখানে এনজাইম হিসেবে যে কাজ করে ওই যৌগটার নাম আমি দিতে পারি সাইক্লিন। হ্যাঁ, সাইক্লিন কার সাথে অ্যাটাচ হয়ে আছে? এই কাইনেজের সাথে। এই কাইনেজটার নাম তো আবার দিছি কি, সিডিকে। তাহলে যৌগটার নাম হবে সাইক্লিন সিডিকে। সাইক্লিন একটা প্রোটিন আর সিডিকে হচ্ছে একটা এনজাইম যেটা সাইক্লিনের উপর ডিপেন্ড করে, একটা কাইনেজ এনজাইম। তাহলে সাইক্লিন সিডিকে দিয়েই আমাদের এটিপিটা তৈরি হয়। এবং এগুলো কোথায় হচ্ছে? এগুলো সব কোষের ভেতরে হচ্ছে না। কোষের এটিপি কি কোষের বাইরে হবে? না, এগুলো সব কোষের ভেতরে হচ্ছে। তাহলে বলো, এই যে এখানে কোষ বিভাজনের যে উদ্দীপনাটা, এই এটিপি তৈরি করা, এটা তো একটা উদ্দীপনা, এটা কে দিল? এটা দিল সাইক্লিন সিডিকে। স্টুডেন্টস, বুঝলা কিছু? তাইলে আমাদের কোষ বিভাজনে অভ্যন্তরীণ উদ্দীপনা কে দেয়? সাইক্লিন সিডিকে যৌগ। কিভাবে উদ্দীপনা দেয়? এটিপি তৈরি করে দিয়ে। এটিপি তৈরি না করলে সেল ডিভিশন থমকে যাবে। বল, আচ্ছা একজন অনেক কমেন্ট করতেছো। আচ্ছা হোয়াট এভার, তোমরা বুঝছো কিনা আমাকে বলো। ওরে বাবা, সব কমেন্ট তো ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, একটু আমাকে বলো যে তোমরা বুঝছো নাকি বুঝো নাই, সাইক্লিন সিডিকে সম্পর্কে তোমরা বুঝছো নাকি বুঝো নাই। এই শব্দটাকে আর কঠিন মনে হবে কিনা? সাইক্লিন একটা প্রোটিন, কোষের ভেতরেই থাকে। কাইনেজ একটা এনজাইম, কোষের ভেতরেই থাকে। কিন্তু এই কাইনেজটা স্পেশাল কাইনেজ যেটা সাইক্লিনের উপর ডিপেন্ড করে। তাই এই কাইনেজকে আদর করে আমি বলি সাইক্লিন সিডিকে, সরি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সংক্ষেপে সিডিকে। সাইক্লিন আর এই কাইনেজ মিলে এটিপি তৈরি করে, যেটা আসলে সেল সাইকেল কন্ট্রোল করে, অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়। হ্যাঁ, এটাকে অভ্যন্তরীণ উদ্দীপনা বলতে পারো। ক্লিয়ার হলে বলো আগাই। তুমি যদি এটা বুঝে থাকো, সত্যিকার হচ্ছে যে বুঝে থাকো, তাহলে অনেক সিরিয়াস কিছু বুঝে ফেলছো, যেটা আমি বুঝি নাই তোমাদের বয়সে, কলেজ লাইফে। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম ক্লিয়ার বলছো। ওকে গ্রেট। এবার আসো, এটা তো কোষের ভেতরে থাকতেছে, ভেতরে তৈরি হচ্ছে, ভেতরে এটিপি বানাচ্ছে, তাই না? তোমরা কি নোট টোট করার টাইম পাচ্ছ, সময় পাচ্ছ? আচ্ছা, পাইলে খুব ভালো, নাইলে এটা দেখবা যে হারাই গেছে, বই পড়ে বুঝতেছো না। হ্যাঁ, সাইক্লিন সিডিকে নিয়ে তো মেলা কিছু পড়াইলাম, এগুলো একটু যদি তুমি একটু আমার মতো করে একটু স্ক্রিনশট টিনশট রেখে দিতে পারো, তাহলে পরে বিপদের সময় দেখে নিতে পারবা। আচ্ছা, এরপর সব বাহ্যিক উদ্দীপনা কারা দিচ্ছে? বাহ্যিক বলতে কি, কোষের বাইরে থেকে আসবে। হ্যাঁ, কোষের বাইরে থেকে ধরো আসতেছে হরমোন। কি হরমোন আসতে পারে? মনে করো একটা হরমোনের নাম আমি লিখতেছি, মনোযোগ দিয়ে শোনো। এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন এটা দিয়ে কি হয় জানো? এটা হচ্ছে আরবিসি তৈরি করে, এরিথ্রোপয়েটিন হরমোন। খুবই ইম্পর্টেন্ট, না পারলে চান্স হবে না যে এরিথ্রোপয়েটিন কোত্থেকে খরিত হয়। উত্তর হচ্ছে এটা কিডনি বা বৃক্ক থেকে খরিত হয়। ঠিক আছে, বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন হরমোনটা আসে এবং কাজ করে কোথায় গিয়ে? অস্থিমজ্জাতে গিয়ে বা বোন ম্যারোতে গিয়ে। বোন ম্যারো, অস্থিমজ্জা আশা করি তোমরা চেনো, মুরগির হাড্ডির ভেতরে যে কালো কালো বা লাল লাল জিনিসটা দেখো, এটাই ওদের অস্থিমজ্জা। এবং এই বোন ম্যারোর মধ্যে কিন্তু এরিথ্রোপয়েটিন কাজ করে এবং আরবিসি তৈরি করে। ওকে, তাহলে এটা একটা কি হরমোন, যেটা কিডনি থেকে আসে এবং এটা সেল ডিভিশন করতেছে। সেল ডিভিশন করেই তো আরবিসি তৈরি করছে। তুমি বলো ভাই আরবিসি তো সেল ডিভিশন করে না। আরবিসি সেল ডিভিশন করতেছে না, স্টেম কোষটা সেল ডিভিশন করে আরবিসি তৈরি করতেছে, বুঝছো? যেটা অস্থিমজ্জায় ছিল। তাহলে এইভাবে হরমোন হচ্ছে কোষ বিভাজনে উদ্দীপনা যোগায়। তারপরে জিএফ, এটা দেখে আবার ছেলেরা অনুপ্রাণিত হয়ে যেতে পারো যে জিএফ, এই জিএফ সেই জিএফ না।
এই জিএফ মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে? গ্রোথ ফ্যাক্টর, জিএফ মানে কি রে? আজকে থেকে জিএফ এর নতুন মিনিং গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে? গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টরটা কি? মনে করো তোমার হাতের কোনো একটা জায়গা কেটে গেল, আমরা গ্রোথ ফ্যাক্টর নিয়ে কথা বলতেছি। এটা তোমার হাত বা আঙুল, এখানে গেছে কেটে, এখান দিয়ে ব্লিডিং হচ্ছে, রক্ত পড়তেছে, মনে হচ্ছে রক্ত উড়ে যাচ্ছে, এটা বুঝাতে চাই নাই। আচ্ছা, এখানে অনুচক্রিকা থেকে কিছু গ্রোথ ফ্যাক্টর করিতে হবে। কোত্থেকে বলো? অনুচক্রিকা। রক্তের মধ্যে অনুচক্রিকা আছে, অনুচক্রিকা। এরা কি করবে? কিছু গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করবে। এই গ্রোথ ফ্যাক্টর কি করবে? এই কোষগুলোকে বলবে যে তোমরা সেল ডিভিশন করে করে এই ক্ষতটা পূরণ করো। তখন এখানে একটা ক্ষত পূরণ হয়ে যাবে কিন্তু, তাই না? এভাবে গ্রোথ ফ্যাক্টর কিন্তু কোষ বিভাজনে উদ্দীপনা যোগায়। আবার ধরো তোমার দেহে একটা জীবাণু ঢুকছে, সেই জীবাণুকে মারার জন্য তোমার দেহে যে প্রতিরক্ষা দানকারী কোষগুলো আছে, যেগুলো মেইনলি ডব্লিউবিসি কিন্তু বিভাজিত হইতে পারে, ঠিক আছে? এবং হোয়াইট ব্লাড কর্পাসেল বা হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, তোমার দেহে জীবাণু ঢুকছে, এদেরকে প্রতিরক্ষা দেওয়ার জন্য আরো অনেক ডব্লিউবিসি লাগবে। তখন ডব্লিউবিসি গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করবে এবং এইটা থেকে আরো নতুন নতুন ডব্লিউবিসি হবে, নিজের গ্রোথ ফ্যাক্টর দিয়ে নিজে বিভাজিত হয়ে দেহকে কি দিবে বলো? প্রতিরক্ষা দান করবে। তো এইভাবে গ্রোথ ফ্যাক্টর কি করে? কোষ বিভাজনকে বাড়াইতে পারে বা কোষ চক্রকে সে কন্ট্রোল করতে পারে। তাহলে কি আলোচনা করলো ভাই? বইয়ে যা লেখা আছে সব পড়াই ফেলছি। সেল সাইকেল কন্ট্রোল হয় দুই ভাবে, অভ্যন্তরীণ ভাবে, বাহ্যিক ভাবে। অভ্যন্তরীণ হচ্ছে কোষের ভেতরে, যেখানে একটা যৌগ তৈরি হয়, সাইক্লিন একটা প্রোটিন আর একটা এনজাইম সিডিকে, এই দুইটা দিয়ে, যারা এটিপি বানায়। আর বাইরে থেকে আসতে পারে, কোষের বাইরে থেকে আসে হরমোন। হরমোনের এক্সাম্পল হিসেবে দিলাম এরিথ্রোপয়েটিন, যেটা আরবিসি তৈরি করে। আর গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট থেকেও গ্রোথ ফ্যাক্টর আসতে পারে, শ্বেত রক্তকণিকা থেকেও গ্রোথ ফ্যাক্টর আসতে পারে, ঠিক আছে? প্লেটলেট থেকে গ্রোথ ফ্যাক্টর কি করে? ক্ষতিগ্রস্ত টিস্যুকে ক্ষয়পূরণটা করে ফেলে। আবার ডাব্লিউবিসি গ্রোথ ফ্যাক্টর কি করে? প্রতিরক্ষা দানকারী কোষগুলোকে তৈরি করে। এই হচ্ছে আমাদের ব্যাপার। জেনেটিক প্রোগ্রামটা কি? এটা ডিএনএ এর ভেতরকার কাজ। ওদের নিজেদের মতো সেট করা যে একটা কোষ কত পরিমাণ সেল ডিভিশন করতে পারবে। এখানে কিছু প্রোটিন আছে যারা, তোমার জানো তোমার প্রত্যেকটা দেহে যে ক্যান্সার সৃষ্টিকারী কোষ আছে, তুমি জানো? প্রত্যেকটা কোষের মধ্যে, প্রত্যেকটা কোষে ক্যান্সার সৃষ্টিকারী জিন আছে, যেটাকে আমরা অঙ্কোজিন বলি। প্রত্যেকটা কোষে ক্যান্সার সৃষ্টির জন্য জিন আছে, কিন্তু এই জিনটা প্রকাশিত হইতে পারে না, এই ডিএনএ এর অংশটুকু প্রকাশিত হইতে পারে না, বুঝছো? কিন্তু যদি তোমার এই যে সেলের কন্ট্রোল নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই যে অঙ্কোজিন বা ক্যান্সার সৃষ্টিকারী জিন, সে লাফ দিয়ে মাথাচাড়া দিয়ে উঠবে এবং উল্টা পাল্টা সেল ডিভিশন করে টিউমার বানাই ফেলবে, বুঝছো? আগামী ক্লাসে এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। তার মানে দেখো, প্রত্যেকটা সেল কি প্রোগ্রাম না, আগে থেকে সেট করা না, যে এটা বেশি সেল ডিভিশন করতে পারবে না, একটা নিয়ন্ত্রিত উপায়ে করবে। এই যে এই অল টুগেদার ব্যাপারটাকে আমরা জেনেটিক্যালি প্রোগ্রাম বলতেছি। এই সৌমিক, ফরহাদ, তুমি একটু থামো, তুমি তো উড়াই ফেলতেছো কমেন্ট করে, তোমার উত্তর তো ভাইয়া দিল। আচ্ছা, ও বোধহয় এটা মজা পেয়ে গেছে। আচ্ছা, অথবা কেউ ওকে বলছে যে তুমি কমেন্ট করো, তোমাকে টাকা দিব হয়তো বা। যাই হোক, তাহলে আমরা দেখো এবার কি যে কতটুকু পড়লাম, এটা এখন রিডিং পড়লে তুমি বুঝতে পারবা, এগুলো এখন তুমি সব বুঝবা, ঠিক আছে? এই দেখো, একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়। জিনের মধ্যেই সবকিছু প্রোগ্রাম করা থাকে, সেট করা থাকে, ওটা দিয়ে নিয়ন্ত্রিত হয়। অভ্যন্তরীণ উদ্দীপনাকে যোগান করে যোগটার নাম কি? সাইক্লিন, একটা প্রোটিন, সিডিকে একটা এনজাইম। এরা বিভিন্ন হরমোন আছে আর গ্রোথ ফ্যাক্টর আছে, এরা বাহ্যিক উদ্দীপনা দেয়। দেখো এই লাইনগুলাই লেখা। কোন স্থান কেটে গেলে অনুচক্রিকা থেকে কি বের হয়? একটা গ্রোথ ফ্যাক্টর, তাই না? দেহের ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষার জন্য দরকারি কোষগুলো বিভাজিত হওয়ার সময় কে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করবে? শ্বেত রক্তকণিকা, দেখছো? তাহলে এই গ্রোথ ফ্যাক্টরটা বাহ্যিক উদ্দীপনা। বোন মেরোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে। তাহলে এই এরিথ্রোপয়েটিনটাও একটা বাহ্যিক উদ্দীপনা, হরমোন। বুঝতে পারতেছো? রিলেট করো, বুঝতে পারলে বলো। একটু আমাকে জানাও যে বুঝতে পেরেছো কি পারো নাই। অভ্যন্তরীণ উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা, এই ব্যাপারগুলো আমরা আমাদের ক্লাসের অনেকখানি শেষ করে ফেলেছি। আমরা এখন খালি ওই যে সেল সাইকেলের তিনটা ইন্টারফেজের তিনটা দশা পড়েই আমরা কিন্তু শেষ করব, ঠিক আছে? এই যে ইন্টারফেজে চলে আসছি। একটা কোষ তার জীবনের 90 থেকে 95% সময় কিভাবে ব্যয় করে সেটা আমরা জানবো, ঠিক আছে? ইন্টারফেসে যাওয়ার আগে দেখো এখানে একটা ছক দিছে, এই ছকটা তুমি একটু দেখে ফেলো। এই ছকটা দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করো। দেখো আমরা পড়তেছি আজকে কোন অংশ? প্রথম ক্লাসে আমরা পড়ছি জাস্ট
কোষচক্রের এই ইন্টারফেস অংশটা ডিটেলসে পড়ছি, যেখানে 90 থেকে 95% টাইম লাগে। অপরদিকে আমাদের এম ফেজে 5 থেকে 10% টাইম লাগে। এই অংশটা আমরা পড়বো আগামী ক্লাসে। স্টিল আমরা জানি ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, তাই না? এবং দেখো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। এই নামগুলো তুমি ছোটবেলা পড়ছো, প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। কালকে এগুলা সম্পর্কে ডিটেলস পড়বো। আজকে আমরা নতুন পড়া দেখব, গ্যাপ 1 সিনথেসিস দশা এবং গ্যাপ 2 দশা। 3টা দশাতে কি হচ্ছে। চলো তাহলে আমি বইতে পড়ে যাই, আগে তোমাদের পড়াই নিয়ে আসি। খেয়াল করো, সেল সাইকেলের 3টা দশাকে আমি এখানে লিখছি। এটা হচ্ছে গ্যাপ 1 দশা, এটা সিনথেসিস দশা, এবং এটা হচ্ছে গ্যাপ 2 দশা। স্টুডেন্টস মনোযোগ দিয়ে খেয়াল করো কোন দশায় কি হচ্ছে। আমি জানি অল টুগেদার এখানে কত পার্সেন্ট সময় ব্যয় হচ্ছে। এখানে ব্যয় হচ্ছে 90 to 95% টাইম। এবার এই টাইমটাকে যদি আমি ভাগ করে দেই, তাহলে সবচেয়ে বেশি টাইম খাচ্ছে হচ্ছে সিনথেসিস দশা, দেখো 30 থেকে 50%। তারপরে গ্যাপ 1, কেমন মানে সেল ডিভিশন হয়ে প্রথম যে কোষটা, নতুন কোষ, সে কিছুক্ষণ গ্যাপ নেয়, এটা 30 থেকে 40%। আর গ্যাপ 2 হচ্ছে সবচেয়ে কম, 10 থেকে 20%। পার্সেন্টেজগুলো আমরা পড়বো। এবার আসো, তাহলে একটা নতুন কোষ মাত্র তৈরি হয়েছে, একটা কোষ, মনোযোগ দিয়ে শুনবা, সে কোথায় ঢুকলো? গ্যাপ 1 দশাতে ঢুকলো। এখানে ঢুকেই সে দেখবে সে কি তৈরি করবে? সাইক্লিন তৈরি করবে। তার কোষের মধ্যে কি তৈরি হবে বলো? সাইক্লিন তৈরি হবে, সব কোষেই তৈরি হয়। আর অলরেডি কোষের মধ্যে কাইনেজ এনজাইমটা আছে, সে নিজেই তৈরি করছে। তাহলে সাইক্লিন আর সিডিকে এই দুটা মিলে কি ঘটাবে? ফসফোরাইলেশন। এখান থেকে এটিপি তৈরি হবে। সেই এটিপি ব্যবহার করে আলটিমেটলি যেটা হবে, ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলার যে উপাদান, কাঁচামাল, সেটা তৈরি করা হবে। কিছু বুঝছো কিনা জানি না। এইটুকু অলরেডি তুমি জানো যে সিনথেসিস দশাতে ডিএনএ রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন মানে কি? মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে। কেন দরকার এটা? আরে ভাই, তুমি একটা কোষ থেকে 2টা কোষ বানাচ্ছ, তাহলে ডিএনএ কে ডাবল করতে হবে না? নাকি ডিএনএ ভাগ করে দিয়ে দিবা? ডিএনএ কেও তো সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই কাজটা ঘটবে সিনথেসিস দশাতে, ডিএনএ ডাবল হবে। বুঝছো? এখন তুমি যে ডিএনএ ডাবল করবা, এই যে নতুন ডিএনএ বানাচ্ছ, এই নতুন ডিএনএ এর জন্য কাঁচামাল লাগবে না? ডিএনএ এর মধ্যে নিউক্লিওটাইড থাকবে না, নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, এগুলোও তো তৈরি করতে হবে। ডিএনএ এর যে কাঁচামাল বা রেপ্লিকেশন করতে যে কাঁচামালগুলো দরকার, এগুলো তৈরি হবে কোথায়? এর আগের দশায়, গ্যাপ 1-এ। এবং এগুলো তৈরি হতে কিছু শক্তি লাগবে। শক্তি কোত্থেকে আসবে? সাইক্লিন, সিডিকে, এটিপি তৈরি করে তোমার শক্তি দিবে। সেই শক্তি দিয়ে তুমি কাঁচামাল বানাই নিবা। সেই কাঁচামাল সিনথেসিস দশায় ব্যবহার করে তুমি ডিএনএ বানাই নিবা। বুঝছো? এখন দেখো তুমি কিন্তু অলমোস্ট অনেকখানি রেডি। সেল কিন্তু এখন চাইলে ডিভিশন করতে পারবে, কারণ তার ডিএনএ ডাবল আপ হয়েছে, রাইট? আচ্ছা, এখন সে গ্যাপ 2-তে প্রবেশ করবে। আচ্ছা, কোনো কোনো কোষ আছে গ্যাপ 1-এ আটকা পড়ে যায়, গ্যাপ 1-এই সারা জীবন কাটিয়ে দেয়। হ্যাঁ, সিনথেসিস আর করে না, সে ডিএনএ থেকে ডিএনএ আর বানায় না। হ্যাঁ, ওরা এখানে আটকা, 2টা জায়গায় আটকা পড়তে পারে, গ্যাপ 1-এ আর গ্যাপ 2-তে। এই 2টা জায়গায় একটা কোষ আটকা পড়ে যেতে পারে। বুঝছো? ডিএনএ বানাই নিল, এখন কি বানাইতে হবে? মনে করে দেখো, কোষ বিভাজন করবা, তাহলে তোমার স্পিন্ডল ফাইবার লাগবে না? স্পিন্ডল ফাইবার মানে কি? কালকের ক্লাসেই দেখবা যে আমরা ধর নিউক্লিয়ার মেমব্রেন তো আস্তে আস্তে চলেই যাবে, বিলুপ্তই হয়ে যাবে। এটার মধ্যে এরকম করে স্পিন্ডল ফাইবার দেখা যায় না বলো? এগুলো কি দিয়ে তৈরি জানো? এগুলা মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। মাইক্রোটিউবিউল হচ্ছে কোষীয় কঙ্কাল, খুবই ছোট 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 ছোট, মানে কোষকে ধরে রাখে আর কি, এরকম কঙ্কাল, সুতার মতো জিনিস। এগুলা কে তৈরি করে? সেন্ট্রিওল। কে তৈরি করে বলো? সেন্ট্রিওল। এই যে দুই পাশে 2টা সেন্ট্রিওল থেকে, এখানে একটা সেন্ট্রিওল, এখানে একটা সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল গুলো থেকে এই মাইক্রোটিউবিউলটা তৈরি হয়। মাইক্রো মানে ছোট, আর টিউবিউল মানে কি? টিউব মানে নল, আর টিউবিউল মানে একদম ছোট নল, ছোট সুতা। ওকে, তাহলে সেল ডিভিশনের জন্য তোমার সেন্ট্রিওল লাগবে, মাইক্রোটিউবিউল লাগবে। এগুলো তো তোমাকে রেডি করে তারপর যাইতে হবে, তাই না? তো এখানে এই ঘটনাটাই ঘটে। সেন্ট্রোসোম, একটা থেকে 2টা হয়, 2টা সেন্ট্রোসোম লাগবে। হ্যাঁ, সেন্ট্রোসোম আর সেন্ট্রিওলে কি পার্থক্য? অনেক পড়া আছে, খেয়াল করো। এটা একটা ঝিল্লি, মেমব্রেন, এগুলো হচ্ছে সেন্ট্রিওল। পার্থক্যটা আমি তোমাকে দেখাই। এটার নাম হচ্ছে সেন্ট্রিওল,
জানলে খুব ভালো, ঠিক আছে। আর এই প্লাজমা সহ ভেতরে একটা ফ্লুইড আছে, এখানে তাহলে দুইটা সেন্ট্রিওল আছে, আর পুরোটা সহ এটাকে আমরা বলবো সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম, বুঝছো? তাহলে সেন্ট্রিওল থেকেও বড়, সেন্ট্রিওলের আশেপাশে ফ্লুইড এবং ঝিল্লি নিয়ে সেন্ট্রোসোম তৈরি। তো এই সেন্ট্রোসোমটা ডাবল আপ হবে, সরি গ্যাপ টুতে সেন্ট্রোসোমটা ডাবল আপ হবে, মানে একটা থেকে দুইটা হবে, ওই যে দুই পাশ থেকে মাইক্রোটিবিউল তৈরি করতে হবে, তাই না? তাহলে সেন্ট্রোসোম বা সেন্ট্রিওল মাইক্রোটিবিউল তৈরি করবে, এবং এইখানে কিছু এটিপি তো আগে তৈরি হয়েছিল, আবার কিছু এটিপি তৈরি করে নিতে হবে, আবার আরো কিছু এটিপি তৈরি হবে, কারণ সে সেল ডিভিশনে যাচ্ছে। তুমি বিদেশ গেলে, কোথাও ট্রাভেলে গেলে এক্সট্রা কিছু টাকা পকেটে ভরে নিয়ে যাও না, ওরাও কিছু এটিপি নিয়ে তারপর সেল ডিভিশনে প্রবেশ করবে। এটিপি তৈরি করলো, স্টিল ও গ্যাপ টুতে আটকা পড়ে যেতে পারে যদি কি না থাকে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ফ্যাক্টর মানে হচ্ছে একটা উপাদান, একটা কেমিক্যাল, একটা রাসায়নিক, সেটা মোস্ট কমনলি প্রোটিন, যেমন গ্রোথ ফ্যাক্টর, যেটা সেলকে গ্রো করতেছে, সেল ডিভিশনকে হেল্প করতেছে। একইভাবে এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এটাও একটা ফ্যাক্টর, এটাও একটা প্রোটিন, যেই প্রোটিনটা আসলে অ্যালাউ করবে গ্যাপ টু থেকে এম ফেজ বা মাইটোসিস ফেজে এম ফেজে যাওয়ার জন্য। যদি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা সার্টিফিকেটের মতো মনে করো, আমি যদি তোমাকে ধরো, তুমি ভর্তি পরীক্ষায় টিকলা, তোমাকে আমি অ্যালাউন্স দিলাম, তুমি মেডিকেলে চলে আসলা, ব্যাপারটা এরকম। গ্যাপ টুতে সে সবকিছু তৈরি করছে, এইবার সে যদি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের একটা গ্রিন সিগন্যাল পায়, এই ফ্যাক্টরটা যদি সে পায়, তাহলে সে সেল ডিভিশনে প্রবেশ করতে পারবে, নতুন দুইটা সেল তৈরি করবে, আর একটা নতুন সেল সাইকেল তৈরি হবে। সো সেলের 90-95% সময় কি ঘটে, তুমি কি কিছু বুঝছো? বইয়ে এই কথাগুলি লেখা আছে। আবার চলো আমরা দেখি। প্রথমে এই অভ্যন্তরীণ উদ্দীপনার কাজটা, সাইক্লিন এবং সিডিকে মিলে কি কাজ করে তুমি জানো? ফসফোরিলেশন করে, এটিপি তৈরি করে। এই এটিপি ব্যবহার করে ডিএনএ, আরএনএ, প্রোটিন তৈরির উপাদান, এগুলো যে উপাদানগুলো, সেগুলো তৈরি হয়ে যায়, কারণ এই উপাদান দিয়েই আমরা ডিএনএ বানাবো এস ফেজে। আর গ্যাপ টুতে আমরা যেটা করব, মাইক্রোটিউবিউল বানাই নিব। কেন বানাবো? কারণ মাইক্রোটিউবিউল দিয়ে স্পিন্ডল ফাইবার বানাইতে হবে। সেন্ট্রোসোম একটা থেকে দুইটা হবে, কেন হবে? কারণ দুই পাশ থেকে এই মাইক্রোটিউবিউল তৈরি করবে তারা। তারপর কি করব, কিছু এটিপি বানাই নিব, কোষ বিভাজন করতে যাচ্ছি, এটিপি দরকার। ফাইনালি যেটা করব, ওদেরকে একটু ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর দিব, তাহলেই ওরা মাইটোসিসে যাইতে পারবে, সেল ডিভিশন করতে পারবে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ করে দুইটা কোষ হইতে পারবে। বুঝলা কিছু? কে কে বুঝছো বলো তো? কে কে বুঝছো একটু বলো তো? সেল সাইকেলের তিনটা ব্যাপার নিয়ে বুঝতে পারছো? গ্যাপ 1, গ্যাপ 2, আর মাঝখানে হচ্ছে সিনথেসিস দশা। আসলে ক্লিয়ার? বইটা যদি আজকে না পড়ো, তাহলে এই ক্লিয়ার, অল ক্লিয়ার হয়ে যাবে, আর থাকবে না মাথায়। আজকে যদি বইটা পড়ে ফেলো ক্লাসের পরে, তাহলে দেখবা যে তুমি এই অংশের বস হয়ে গেছো। ভাইয়ের কথা বাইরের না, কিন্তু কিছু সব বইয়ে আছে, পড়লেই আরাম লাগবে দেখবা আজকে রাতে পড়লে, ঠিক আছে? আচ্ছা, গ্রেট। চল আমরা তাহলে বইয়ে দেখি, বইয়ে এই তিনটা ফেজ সম্পর্কে কি কি কে কি লিখছে। সময়কাল আমরা ভুলবো না, কোথায় কি হয় ভুলবো না ইনশাল্লাহ। দেখি তো আমরা কি কিছু বানায় বললাম কিনা। প্রথমে আমরা দেখি হচ্ছে গ্যাপ 1 দশা। গ্যাপ 1-এ আমি তোমাকে কিছু শব্দ মনে রাখতে বলছি, কি সাইক্লিন। সাইক্লিন নামক প্রোটিন আমি জানি, এটা সিডিকের সাথে মিলবে, সিডিকের ফুল মিনিংও জানি, তাই না? এর সাথে যুক্ত হয়ে কি করবে? গতিটাকে ত্বরান্বিত করবে, নিয়ন্ত্রণ করবে। ওকে, সিডিকে কি করবে? ফসফোরিলেশন প্রক্রিয়া, মানে এটিপি বানানোর প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে। এই সময় কি প্রোটিন, ডিএনএ, আরএনএ, এগুলোর সকল উপাদানগুলো আমরা তৈরি করে নিব। দেখছো, যেই কোষটা বিভাজিত হবে না, সে কই আটকা পড়ে যাবে? গ্যাপ 1-এ আটকা পড়ে যাবে। সব কথাই বলছি আমরা, এবং তুমি মিলাতেও পারছো বলে আশা করি। সিনথেসিস দশাতে, সিনথেসিস দশা একদম সিম্পল, রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন মানে কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, হুবহু ডিএনএ। ধরো আমি একটা ডিএনএ, আমার পাশে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে আমার মতোই দেখতে, এটাকে তুমি রেপ্লিকেশন বলতে পারো। ওকে, দেন আসো গ্যাপ 2। গ্যাপ 2-তে কি হচ্ছে দেখো, এটা প্রস্তুতি। আচ্ছা, ওকে, মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ করা, মানে এখানে মাইক্রোটিউবিউল তৈরি করতে হবে, তাই না? মাইক্রোটিউবিউল তৈরি করার জন্যই দেখো, একটা সেন্ট্রোসোম থেকে কি হয়, দুইটা সেন্ট্রোসোম হয়ে যায়। সেন্ট্রোসোম গুলা কি করে? মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করে, যেটা বললাম, তাই না? সেন্ট্রোসোম গুলো মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করবে, এরপর কি করবে? এটিপি তৈরি করে নিবে, দেখছো? এরপর কি? মাইটোসিসে প্রবেশ করতে হলে একটা সার্টিফিকেট লাগবে না? সার্টিফিকেটটার নাম কি? এমপিএফ, মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর।
যে এবারটা ম্যাচিউর, এখন সে সেল ডিভিশন করতে পারবে। হ্যাঁ, এর বয়স 18 হয়েছে, এখন বিয়ে করতে পারবে। 21 হয়েছে, বিয়ে করতে পারবে। বয়স হয় নাই, বিয়ে করতে পারবে না, সেল ডিভিশন করতে পারবে না। বুঝছো? এই সার্টিফিকেট বুঝা গেছে? কিছু কোষ আবার গ্যাপ টুতে আটকা পড়ে যায়, এটা আবার সেল ডিভিশন করতে পারবে না, সময়কাল আমরা জানি। বলো, এটা কি ভাজা ভাজা হয়েছে না? ভাজা ভাজা হওয়া উচিত না? এর চেয়ে আর ভাজা ভাজা কেমনে করে? বইকে ধরে ধরে এর চেয়ে ভাজা ভাজা কেমনে করা যায়? কোনো শব্দ নিয়ে কোনো ডাউট আছে? আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, রিমন একটা সুন্দর লাইন বলছে যে সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে পড়ে গেল বিপদে। আমি জানি না, আমি তো এই লাইনে আওলা ঝাওলা করে ফেলবো, ঠিক আছে? আমি বলে ফেলবো, যাই হোক, আমি উল্টাপাল্টা বলে ফেলবো। তো সব সময় ধরো কনসেপ্ট হচ্ছে বস, কনসেপ্ট হচ্ছে একদম বাপ। তুমি নেমোনিক দিয়ে কি মনে রাখবা? নেমোনিক দিয়ে মনে রাখবা অবশ্যই, কিন্তু কনসেপ্ট যদি তোমার বুঝা থাকে তাহলে নেমোনিক মনে রাখা সহজ হবে। আর নয়তো 1000 নেমোনিক পরে তুমি 5টা মনে রাখতে পারো। এই সাইফুল সাদিয়ারা পটাইলো না, সাদিয়া সাইফুলরা পটাইলো, এটা মনে পড়বে না পরীক্ষার হলে যে গ্যাপ ওয়ানে কি হয়েছিল। তার চেয়ে সিকোয়েন্স ওয়াইজ মনে মনে রাখতে পারো, বা যা ঘটতেছে তাই মনে রাখতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট কথা, এরপরে সিনথেসিস ফেজ আসতেছে, ডিএনএ তৈরি করতে হবে তোমাকে। তাহলে ডিএনএ তৈরির সব কাঁচামাল, সব উপাদান তুমি গ্যাপ ওয়ানে তৈরি করে নিবা। টার্মিনালাইজেশন কি ভাইয়া? গুড কোশ্চেন। টার্মিনালাইজেশন মানে হচ্ছে, টার্মিনেট মানে হচ্ছে শেষ করা। বুঝছো? আমি একটু পরে তোমাদের ক্লাসটা টার্মিনেট করব, মানে শেষ করব। তাহলে টার্মিনালাইজেশন মানে এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে কিছু শেষ করা হয়। ধরো তোমার মাইনুল ভাই এসে, ঠিক আছে, এই যে আমার সামনে আমার মাইক, বোর্ড টোর্ড এগুলো সব ছুঁড়ে ফেলে দিল, উনি ক্লাসটা টার্মিনেট করলো। এই প্রক্রিয়াটাকে তুমি টার্মিনালাইজেশন বলতে পারো। ওকে, আচ্ছা, হিস্টোন প্রোটিনটা কি একটু ক্লিয়ার করে দেন ভাইয়া। ওয়েট কর, একটু মনে রাখ। আচ্ছা, এখনই ভুলে যাব, জিজ্ঞেস যেহেতু করছিস, হিস্টোন প্রোটিনটা কি? চল, আশা করি ক্রোমোজোম সম্পর্কে তুই জানিস। এই ক্রোমোজোমটা কি দিয়ে তৈরি জানিস? ডিএনএ দিয়ে তৈরি। এই ক্রোমোজোম একটা সুতার কুণ্ডলী। আমি ক্রোমোজোমটাকে যদি বের করে নেই, ঠিক আছে, ক্রোমোজোম থেকে একটা সুতা যদি বের করে নেই, তাহলে এটা হচ্ছে এটা ডিএনএ। এবার ডিএনএ কে যদি আরো জুম করে তুমি দেখো, তুমি দেখবা যে এই ডিএনএটা কিছু হিস্টোন প্রোটিনকে পেঁচায় রাখছে। এই লালগুলো মনে করো আমার হিস্টোন প্রোটিন, ঠিক আছে? দেখাচ্ছি, এগুলো হচ্ছে প্রোটিন। খেয়াল করো, এই ডিএনএ এসে হিস্টোন প্রোটিনকে পেঁচায় ধরে রাখছে। কিন্তু তাহলে ডিএনএ তে এরকম করে কি থাকে বলো? হিস্টোন প্রোটিন থাকে। বুঝছো? এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন অনুপাত কত জানো? ডিএনএ ইস টু হিস্টোন প্রোটিন। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন অনুপাত হচ্ছে 1:1। মানে যেই পরিমাণ ডিএনএ থাকে ওই পরিমাণ হিস্টোন প্রোটিন থাকে। বুঝছো? সো এটা একটা প্রোটিন, এটাকে আমরা বলতে পারি যে নিউক্লিক, কি বলা যায়, নিউক্লিয় হিস্টোন নামে ডাকে। যেহেতু এটা ডিএনএ এর মধ্যে থাকতেছে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকছে, তাই এটাকে নিউক্লিয় হিস্টোনও বলা হয়। আই হোপ তোমরা বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের পড়ার অধিকাংশ শেষ করছি। এখন একটা পড়া আছে যেটা একটু কম ইম্পর্টেন্টই বলবো, এগুলো অনেক কঠিন পড়া, তাও তোমাদের সাথে জোড়া লাগাই দিচ্ছে, সমস্যা নেই, তাও একটু করে বলি। দেখো, এই কোন জায়গাতে কোন সাইক্লিনটা কাজ করে, সাইক্লিনের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, বুঝছো? তো কেমনে মনে রাখবা? দেখো, প্রথম কথা, সিরিয়াল মনে রাখার জন্য তুমি মনে রাখবা হচ্ছে এই যে ডি আপ, এই সিরিয়ালটা মনে রাখবা। ডি হচ্ছে গ্যাপ 1, বি হচ্ছে গ্যাপ 2। খেয়াল করে দেখো, বি 2 নাম্বার বর্ণ, তাহলে সাইক্লিন বি এটা কাজ করবে কোথায়? গ্যাপ 2 তে, ঠিক আছে? আর ডি দিয়ে হচ্ছে 1। আর ই এ, এই দুইটা কাজ করবে হচ্ছে এস, এস ফেজে। এখন আসো, কে কোথায় কাজ করবে? সরি, ডি আসলে গ্যাপ 1 না, ডি আসলে গ্যাপ 1 থেকে এস, এস থেকে গ্যাপ 2, এই একটা থেকে আরেকটাতে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে যে সাইক্লিন যৌগটা, তার নাম সাইক্লিন ডি। আগেই বলছি এটা যথেষ্ট কঠিন, বা এটা অত বেশি ইম্পর্টেন্ট লাগতেছে না আমার কাছে। 4 প্রকার সাইক্লিন থাকে, তুমি জেনে রাখবা। খুব কঠিন প্রশ্ন করতে চাইলে এখান থেকে দিবে। তারপর সাইক্লিন ই, ই দিয়ে মনে রাখবো হচ্ছে এনাবল, ঠিক আছে? সে কি করে? এনাবল করে, ঠিক আছে? প্রস্তুত করে, কোষকে সক্ষম করে রেপ্লিকেশনের জন্য, ডিএনএ রেপ্লিকেশনের জন্য সে এনাবল করে, প্রস্তুত করে, সক্ষম করে। আর এ দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ,
সক্রিয় করে, ত্বরান্বিত করে, ঠিক আছে, রেপ্লিকেশনকে সক্রিয় এবং ত্বরান্বিত করে, অ্যাক্টিভ করে, সক্রিয়, আর হচ্ছে অ্যাক্সেলারেশন করে, এক্সেলারেট। তাহলে এ দিয়ে যে আছে তার কাজ হচ্ছে অ্যাক্টিভ করা মানে সক্রিয় করা এবং এক্সেলারেট করা, ত্বরান্বিত করা। কি আগেই বলছি এ আমরা ছোটবেলায় একটা গেম খেলতাম, তোমরা কেউ খেলছো কিনা, ওটাকে বলে স্পোর্টস, কম্পিউটারে খেলতাম ক্রিকেট। সো এর পরে কি আসতেছে, এস আসতেছে না, তাহলে সাইক্লিন এ কোথায় কাজ করবে, এস এর মধ্যে কাজ করবে, এস ফেজে কাজ করবে, সিনথেসিস ফেজে কাজ করবে। এবার কি করবে, হচ্ছে প্রস্তুত করবে, রেডি করবে, ঠিক আছে, রেডি, শেষে একটা চলে আসতেছে না, প্রস্তুত, রেডি। হচ্ছে সিনথেসিস করার জন্য রেডি করবে, আর এ হচ্ছে এক্সেলারেট করবে এবং অ্যাক্টিভ করবে। আর বি হচ্ছে কি করবে, গ্যাপ টুতে কাজ করবে। গ্যাপ টুতে কি হয়, স্পিন্ডল তন্তু তৈরি হয় না মাইক্রোটিবিউল গুলা দিয়ে, ওইগুলা সম্পন্ন করবে। এই আচ্ছা, সাইক্লিন এই নামটা কে দিছে দেখো, সাইক্লিন নামটা দিছে হচ্ছে টিম হান্ট। নাম শিখতে হবে না, অত ইম্পর্টেন্ট। কই আবিষ্কার করছে উনি দেখো, সি আর্চিন একটা প্রাণী সমুদ্রে থাকে, ওইটার মধ্যে উনি এই সাইক্লিনটা আবিষ্কার করছে সি আর্চিনের ডিম নিয়ে গবেষণা করতে গিয়ে। আচ্ছা, এখন আমরা আমাদের শেষ টপিকে চলে আসছি স্টুডেন্টস, এবার তোমাদের যাচাইয়ের পালা। আমি জাস্ট একটা করে লাইন বলবো, তুমি বলবো এটা কোথায় হয়, ঠিক আছে? ওকে, দেখি এই লাইনটা কি বলছে। আমরা এখানে ইন্টারফেসের গুরুত্ব পড়তেছি। ওকে, কোষটা পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তাই ইন্টারফেজের প্রথম দিকেই ঠিক হয়। আমরা জানি যে এই কোষ বিভাজিত হবে না, সে কোথায় আটকা পড়ে যায়, G1-এ আটকা পড়ে যায়, রাইট? পরবর্তী কোষ বিভাজনে প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়, বলো এটা কোথায় হয়? এটা ইন্টারফেজের কোন জায়গাতে হয়? সকল উপাদান তৈরি হচ্ছে, ডিএনএ না কিন্তু, ডিএনএ তৈরির উপাদান তৈরি হচ্ছে, এটা হয় হচ্ছে গ্যাপ 1-এ। ডিএনএ রেপ্লিকেটেড হয় মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, কোথায় হয় বলো? এস ফেজে। পারতেছো? পারলে তুমি তোমার শিক্ষা সম্পন্ন, এগুলো আসবে অবজেক্টিভে। স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিবিউল, এগুলো কই তৈরি হবে বলো? এটা তৈরি হবে গ্যাপ 2-তে, তাই না? এটিপি তৈরি করে নিবে সেল ডিভিশনের আগে। ওই যে তুমি বাসার বাইরে ট্রাভেলে যাচ্ছিলা, নতুন জায়গায় যাচ্ছিলা, কিছু টাকা নিয়ে যাচ্ছিলা, কোষও হচ্ছে সেল ডিভিশন করতে গেলে কিছু এটিপি নিয়ে যাবে, তো এটাও গ্যাপ 2-তে। ইন্টারফেস পদে না থাকলে বিভাজন সম্পন্ন হবে না। কেন হবে না? কারণ এই যে বিভাজিত হইতে গেলে অনেক ব্যাপার স্যাপার আছে, রেডি হইতে হবে, তাই না? তুমি ধরো, তুমি চিন্তা করলা যে আমি বিয়ে করব, কিন্তু তুমি ধরো ইনকাম করো না, ঠিক আছে, তোমার টাকা পয়সা নেই, কিন্তু তুমি বিয়ে করে বসে আছো, একটা ভেজাল না? হ্যাঁ, তুমি বউয়ের জন্য কসমেটিক কিনবা, তোমার বাবার কাছে টাকা চাচ্ছ, আবার টাকা দাও, আমি বউয়ের জন্য কসমেটিক্স কিনবো, তাহলে তো হইলো না ব্যাপারটা, তাই না? তো আগে এই জন্য তুমি নিজে একটু গুছাই টুছাই নাও, নিজের কিছু টাকা পয়সা থাকুক, হ্যাঁ, তাইলে একটু ভালো আর কি। আমি বলছি অনেক টাকা থাকতে হবে, অ্যাটলিস্ট বউকে খাওয়াইতে পারো, এরকম টাকা থাকলে একটু ভালো। আচ্ছা, বা খাওয়াইতে না, মানে কিছু গিফট টিফট দিতে পারো, এটা থাকলে ভালো। তা কিভাবে সেল ডিভিশনের সময় ওই যে আমার ডিএনএ কিছু রিকোয়ারমেন্ট আছে, ডিএনএ কে ডেভেলপ করতে হবে, বেশ কিছু প্রোটিন, এনজাইম এগুলো তৈরি করে নিতে হবে। তো এগুলো তুমি যদি না করো তাহলে তো তুমি সেল ডিভিশনে যাইতে পারবে না, তুমি তো অপ্রস্তুত। তাহলে ইন্টারফেস দশাটা দরকার ছিল, এটা না হইলে কোষ প্রস্তুত হইতে পারতো না। ওকে, বুঝলেন আপনারা? এই যে জীব জীবনে কোষ চক্রের গুরুত্ব অপরিসীম, এটা রিডিং পড়লে তুমি এখন পারবা, ঠিক আছে? আর এম ফেজ তো মাইটোটিক ফেজ। এবার এম ফেজের মধ্যে কি কি আছে বলো? 5টা দশা আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা দশায় কত সময় লাগে জানো? আমার দেহে একটা কোষ থেকে 2টা কোষ হবে মাইটোসিস অবস্থায়। মাইটোসিস কোষ বিভাজন করে 1টা থেকে 2টা কোষ হবে, এই কোষ বিভাজনের সময় লাগে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। দেখছো অদ্ভুত না? মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। আর তুমি মনে করো, তুমি মনে করলা যে আমার দেহের কিছু কোষকে তুমি লক্ষ্য করবা, আমার হাতের কোষগুলোকে তুমি লক্ষ্য করবা, তুমি ভাবতেছো যে এখানে বোধহয় দেখবা যে অনেকগুলো কোষ বিভাজনরত অবস্থায় আছে। না, তুমি দেখবা অধিকাংশ কোষই আসলে বিভাজনরত না, অল্প কয়েকটা কোষ বিভাজনরত অবস্থায় আছে। বুঝছো? কারণ বিভাজনের সময় সবচেয়ে অল্প লাগে, বিভাজন শুরু হয়ে শেষ হয়ে যায়, বাট ইন্টারফেস অনেক দীর্ঘ সময়। কাজেই তুমি ম্যাক্সিমাম কোষকে দেখবা যে তারা ইন্টারফেস অবস্থায় আছে, বিভাজনরত অবস্থায় অল্প কিছু কোষ আছে। ওকে, এইবার আসো, এই ক্রমটা আমরা বুঝছি। একটা কোষ ইন্টারফেস পার করে এম ফেজ, মাইটোসিস করবে, তারপর আবার নতুন একটা চক্রে ঢুকবে, ইন্টারফেস করবে, তারপর আবার মাইটোসিস করবে, আবার এভাবে চলতেই থাকবে পৃথিবী। এবার আয় পার্থক্য পড়ি। ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু এগুলো পার্থক্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, পার্থক্য থেকে কিন্তু প্রশ্ন আসে রিটেনে।
যেমন ধরো পরীক্ষাতে এরকম করে দিবে ঢাকা ইউনিভার্সিটিতে, ইন্টারফেস এবং এমফেসের মধ্যে 4টি পার্থক্য লিখো, নাম্বার কত? নাম্বার হচ্ছে 2। এবার যেই বেচারা 4টাই লিখতে পারবে সে 2 পাবে, যে বেচারা 2টা লিখতে পারবে সে 2 এর মধ্যে 1 পাবে। এইভাবে ঢাকা ইউনিভার্সিটি রিটেনে নাম্বার নিশ্চিত করা হয়, বুঝছো? কাজে বইয়ে যে কয়টা আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে যদি রিটেন আসে তাহলে সব কয়টা লিখতে বল। এবার দেখি কে কয়টা লিখতে পারো। কোনো অপশন নাই কিন্তু রিটেনে, ঢাকা ইউনিভার্সিটি রিটেনে। হ্যাঁ, বৈজ্ঞানিক নাম চাইছে, 5টা দেওয়া থাকবে, 5টা বৈজ্ঞানিক নামই লিখো, 6টার মধ্যে 5টা লিখো, এরকম সুযোগ নেই, বুঝছো? ওকে, দেখো প্রস্তুতি দশা কোনটা? ইন্টারফেস। আর বিভাজন দশা এমফেস। সময়কাল আমরা জানি, তাই না? আচ্ছা, কোষীয় সংগঠনের বিভাজন ঘটবে, আচ্ছা ঠিক আছে। আর এটা বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি হচ্ছে ডিএনএ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরকম। বংশগতীয় বস্তুকে ইন্টারফেস অবস্থায় তুমি দেখো ক্রোমাটিন। ক্রোমাটিন মানে কি? হিজিবিজি 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 হিজিবিজি। আর এখানে বিভাজনরত অবস্থায় তুমি এই হিজিবিজি গুলোকে দেখবা ক্রোমোজোম আকারে, কারণ তারা জল বিয়োগ করে খাটো এবং মোটা হবে। কেমন লাগলো ক্লাস? বুঝতে পেরেছেন কিনা? আমি আবার একটু সামারাইজ করি যে আজকে আমরা কি কি পড়লাম, ঠিক আছে? প্রথমে আমি চলে যাই আমি যা আঁকিবুকি করছি, লেখালেখি করছি সেইখানে। ওকে, আজকে ছিল আমাদের কোষ বিভাজনের প্রথম ক্লাস, সেল ডিভিশনের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা মেইন যে টপিকটা পড়লাম সেটা হচ্ছে কোষ চক্র। তার আগে আমরা কি কি পড়ছি? উল্টাপাল্টা হয়ে গেছে পেজগুলা, সমস্যা নেই। এই কই লিখছি আমি এগুলা? ওকে, প্রথমে আমরা যেগুলো পড়লাম, দেখো আমরা পড়ছি যে আমাদের বডিতে 10 লক্ষ কোটি বা 10⁻14 বা 100 ট্রিলিয়ন কোষ থাকে। এর মধ্যে সবচেয়ে বড় ডিম্বাণু, সবচেয়ে ছোট শুক্রাণু, নিউরন হচ্ছে সবচেয়ে দীর্ঘ। আমাদের প্রথম কোষটার নাম ছিল জাইগোট, সে মাইটোসিস করে করে এত বিপুল সংখ্যক কোষ বানাইছে। দেন কিছু কোষ আছে কখনোই বিভাজিত হতে পারে না, নিউরন, পেশিকোষ, আরবিসি, স্থায়ী কোষ, প্লেটলেট, এগুলো বিভাজিত হতে পারে না। প্লেটলেটকে আমি কোষ বলতে চাচ্ছি না, কারণ এই ব্যাটার কি নাই, নিউক্লিয়াস নাই। এটা হচ্ছে একটা নিউরন। নিউরনের এক্সন অনেক লম্বা হইতে পারে, এই জন্য ওদের লেন্থ কিন্তু 1.37 মিটার পর্যন্ত হইতে পারে। ওকে, তারপর আমরা আমাদের বইতে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড আছে, সেই ব্যাপারটা তোমাকে পড়াইছি। হ্যাপ্লয়েড হলে 1 নাম্বার ক্রোমোজোম থাকবে, 1টা, 2 নাম্বার 1টা, 3 নাম্বার 1টা। ডিপ্লয়েড হলে সব জোড়ায় জোড়ায়, ট্রিপ্লয়েড হলে সব 3টা করে। এবং আমরা আমাদের দেহকোষের অধিকাংশ কোষই হচ্ছে মানে সব কোষ হচ্ছে ডিপ্লয়েড, এবং আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে 1 সেট ক্রোমোজোম, 23টা ক্রোমোজোম বাবার কাছ থেকে পাইছিলাম, 23টা ক্রোমোজোম মায়ের কাছ থেকে পাইছিলাম। সো এটাই দেখাইছি যে আমার ধরো একটা কোষে 1 নাম্বার ক্রোমোজোম 2টা আছে, এর মধ্যে একটা বাবার কাছ থেকে আসছিল, একটা মায়ের কাছ থেকে আসছিল। বুঝতে পারছো? এই আচ্ছা, দেন আমরা কি পড়লাম? এরপর আমরা দেখলাম যে কোষচক্র কিভাবে নিয়ন্ত্রিত হয়। অভ্যন্তরীণ এবং বাহ্যিক 2 রকম নিয়ন্ত্রণ আছে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ হয় সাইক্লিন সিডিকে নামক যৌগ দিয়ে। সাইক্লিন একটা প্রোটিন, সিডিকে একটা এনজাইম। এনজাইমটার নাম কি আসলে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা সাইক্লিন প্রোটিন দিয়ে অ্যাক্টিভেটেড হয়, এবং কাইনেজের কাজ হচ্ছে ফসফোরাইলেশন করা, এটিপি যোগ করা, ফসফেট যোগ করা এবং এটিপি বানানো, ঠিক আছে? এই আর বাহ্যিক উদ্দীপনা আসে হরমোনের কাছ থেকে এবং গ্রোথ ফ্যাক্টরের কাছ থেকে। গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে কে? ডব্লিউবিসি এবং প্লেটলেট, ওরা ক্ষরণ করতে পারে। আর হরমোন একটা এক্সাম্পল আমরা পড়ছি এরিথ্রোপয়েটিন, যেটা কিডনি থেকে ক্ষরিত হয়। হ্যাঁ, ওকে। এই তো আমাদের এখান থেকে আরো ছিল। আর কি বললাম আমরা এরপর দেখলাম যে ইন্টারফেস দশাতে যে 3টা দশা আছে, গ্যাপ 1, সিনথেসিস এবং গ্যাপ 2, এই 3টার মধ্যে কোনটায় কি ঘটে সেটা আমরা দেখলাম, তাই না? কঠিন ছিল এই অংশটা, বাট আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি। কেউ একজন হিস্টোন প্রোটিনের কথা জিজ্ঞেস করছিলাম, হিস্টোন প্রোটিনটাকে দেখাইছি। এবার আপনারা বই থেকে যখন রিডিং দিবেন, আপনারা দেখবেন যে সবকিছুই চকচকে ফকফকা। এই মাইটোসিসের আগ পর্যন্ত সবাই ক্লিয়ার করে নেক্সট ক্লাসে চলে আসবেন, ঠিক আছে? যদি না আসেন তাহলে কি হবে? আপনার লস হবে, নয়তো এই চ্যাপ্টারটা আমার সাথে শেষ করে ফেলতে পারবা, এবং আমরা একটা পরীক্ষার আয়োজন করতে পারি, এমনও হতে পারে। ঠিক আছে, তাহলে অনেকক্ষণ ক্লাসে ছিলা, থ্যাংক ইউ সবাইকে। ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবা না, আর বেস্ট অফ লাক। আরো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। স্টুডেন্টস, কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো খুব দ্রুত, না থাকলে আমরা ক্লাসটা শেষ করব। পরের ক্লাস কিন্তু 9টা থেকেই হবে, এবং
আগামীকাল না, পরশুদিন রাত 9টায়, ঠিক আছে? তোমরা কিন্তু কমেন্টে বোধহয় এখন জানাচ্ছ না, সমস্যা নেই, তোমরা হ্যাঁ ফ্রি। এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াবো, সবাইকে পড়াই দিব, এখানে কোর্সে জয়েন করার কিছু নেই। বাট চাইলে তোমরা কোর্সে জয়েন করতে পারো, 26 ব্যাচ 25 ব্যাচ সবার জন্য একাডেমিক ব্যাচগুলো আছে। রোড টু ডিএমসিতে মেসেজ দিলে তোমরা ডিটেলস জানতে পারবে। তো আমরা ক্লাস শেষে একটা ট্রেডমার্ক পোজ দেই, এই পোজে তোমরা একটা ছবি তুলে নিতে পারো এবং তোমরা তোমাদের নোট শেয়ার করতে পারো। আমি 3 সেকেন্ডের জন্য হাসবো, ছবি তুলে ফেলবে এর মধ্যে, ঠিক আছে? শেষ। ওকে ওকে, ঠিক আছে, শেষ করি। ভালো থাকো। ক্যামেরার পেছনে তোমাদের মাইনুল ভাই বসেছিল, ভাইকে অনেক ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।